আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এরিয়া আন্ডার পোলার কার্ভ। সো এই টপিকটা একটু আমাদের জন্য নতুন টপিক। এর আগে হয়তো তোমরা এটা পড়ো নাই, সো অনেকের কাছে কঠিন লাগতে পারে। সো আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমার নাম নজরুল, পড়াশোনা করছি বুয়েটে। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও ক্লাস করার আগে। সো এখন দেখো, শুরু করি আমরা। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখন আগে যে কার্ভগুলো পড়েছিলাম, মানে কার্তেশিয়ান কার্ভের যে ক্ষেত্রফল, এরিয়া। সো এই জিনিসটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, 9-10 থেকে, সরি 9-10 বলতেছি, ইন্টারমিডিয়েট থেকে। সো কার্তেশিয়ান কার্ভের এরিয়াটা কি হতো, যে ধরো এখানে একটা কার্ভ আছে, y ইজ ইকুয়াল টু এফ এক্স। তখন তুমি কি করতা, যে এখান থেকে তোমার হচ্ছে একটা লিমিট দেওয়া থাকতো x1 থেকে x2 এই পর্যন্ত। যদি তুমি এরিয়া বের করতে চাইতা, তখন কি হইতো, যে তুমি এরিয়াটা বের করতে হচ্ছে x1 থেকে x2 এফ এক্স ডিএক্স। বা আমি যদি এখানে লিখি, যে দেখো x1 থেকে x2 y ডিএক্স অথবা এফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে x1 মানে কি, x1 হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট, যে এখান থেকে তুমি শুরু করতে চাচ্ছ ওইখান থেকে। সো এটা অ্যাকচুয়ালি কি মিনিং করতে, এটা আসলে অ্যাকচুয়ালি মিনিং করে হচ্ছে এরকম করে ছোট ছোট করে অনেকগুলা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেলে ভাগ করে, তারপর এই পুরা লিমিটটাতে এই আয়তক্ষেত্রগুলো যোগ করে, যেখানে এই ছোট্ট অংশটা হচ্ছে ডিএক্স, এই যে এই অংশটা হচ্ছে ডিএক্স, ডিএক্স। আর এখানে এটা মানে হচ্ছে এফ এক্স এর মান, ধরো এফ এক্স ওয়ান এর মান, এফ এক্স ওয়ান প্লাস সামথিং এর মান, এরকম করে। তো এরকম ছোট ছোট অংশে ভাগ করে, মানে এটা প্রথমটা যদি এফ এক্স ওয়ান হয়, তারপরেরটা হবে এফ এক্স ওয়ান প্লাস ডিএক্স। তো এরকম ছোট ছোট অংশে ভাগ করে, যেহেতু ডিএক্স এর মানটা খুব ছোট, তারপর আমরা বলতে পারি এই দুইটা সিমিলার। এবং এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো এখানে দৈর্ঘ্য হবে এফ এক্স ওয়ান এর মান, আর প্রস্থ হবে ডিএক্স। সো এরকম করে ছোট ছোট মানে আয়তক্ষেত্রে ভাগ করে 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 যোগ করলে আমরা এই ফুল অংশের ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। এটা হচ্ছে কার্তেশিয়ান কার্ভের জন্য, কার্তেশিয়ান সিঙ্গেল কার্ভের জন্য ছিল। এখন কার্তেশিয়ানের ডাবল কার্ভ যখন ছিল, তখন কি হতো, আচ্ছা, তো তখন আমার এরকম থাকতো যে ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম করে দুইটা প্যারাবোলা যখন থাকতো, তখন তুমি কি করতে, এখানে তুমি একটা ইন্টারসেকশনটা বের করতে আছে। এখানে ইন্টারসেকশনটা কি হবে, সো ইন্টারসেকশনটা বের করে দেন হচ্ছে তুমি জিরো থেকে এতটুকু লিমিট বসাইতা, বা জিরো থেকে বলো, যেটা বলো x1 থেকে x2 লিমিট, তারপর হচ্ছে y2 মাইনাস y1 ডিএক্স। তো y2 মানে কি, y2 মানে হচ্ছে বড়টা, y1 মানে ছোটটা। এখন পোলার কার্ভের ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে যে পোলারের যদি সিঙ্গেল কার্ভ থাকে, সো পোলার কার্ভ গুলা কিরকম হয়, যেমন আর ইকুয়াল টু সাইন থিটা একটা পোলার কার্ভ, আর ইকুয়াল টু ধরো হচ্ছে সাইন থ্রি থিটা, এটা একটা পোলার কার্ভ, আর ইকুয়াল টু এ ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস থিটা, এটা একটা পোলার কার্ভ, আর ইকুয়াল টু ওয়ান এ ওয়ান প্লাস কস থিটা, এটা একটা পোলার কার্ভ। সো এগুলো হচ্ছে পোলার কার্ভ। সো পোলার কার্ভ ইকুয়েশন গুলা, মানে গ্রাফ গুলা কিরকম হয়, যেমন আর ইকুয়াল টু সাইন থিটার জন্য হবে এরকম একটা সার্কেল, আর এই আর ইকুয়াল টু সাইন থ্রি থিটাটা হবে কি, এটা একটা রোজ কার্ভ, যেটা আমাদের ওই যে ক্লাসটাতে দেখানো হয়েছে। So এরকম করে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা প্লেট। ঠিক আছে, ধরো এখানে আর ইকুয়াল টু সাইন থিটা, এই দুইটা কার্ভ নিয়ে বুঝাই তোমাদেরকে, আর ইকুয়াল টু সাইন থিটা, আর ইকুয়াল টু সাইন থ্রি থিটা। সো এর আগে আরেকটা বিষয় পড়তে হবে আমাদের, সেটা হচ্ছে ছোটবেলায় আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে যখন আমাদের একটা সার্কেল ছিল, এবং সার্কেলের যে সেক্টরস, সেক্টরস অফ সার্কেল, এই যে অংশটা, এই অংশের ক্ষেত্রফলটা কি ছিল, এই অংশের ক্ষেত্রফল ছিল, এটা যদি এখানে থিটা অংশে ভাগ করতো, ওই যে থিটা, তখন এটার ক্ষেত্রফল হইতো হাফ আর স্কোয়ার ডি থিটা। যদি এটা ব্যাসার্ধ হয় আর, এটার ক্ষেত্রফল হয় হাফ আর স্কোয়ার থিটা। ঠিক আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন পোলার কার্ভের ক্ষেত্রে কি হবে চিন্তা করো তো, যদি আমি একটা পোলার কার্ভ এরকম করে নেই, যে একটা পোলার কার্ভ আছে এরকম, এই যে এরকম। তো এই যে পোলার কার্ভের যে অক্ষগুলা থাকে, এগুলো হয় তোমার থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু, থিটা ইকুয়াল টু হচ্ছে পাই, থিটা ইকুয়াল টু হচ্ছে থ্রি পাই বাই টু, এরকম করে আগাইতে থাকে। আর আমাদের কার্টেসিয়ানে ছিল এক্স অক্ষ ওয়াই অক্ষ, কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে থিটার সাপেক্ষে হবে অক্ষগুলো। এক্স ইকুয়াল টু থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু পাই বাই টু, থিটা ইকুয়াল টু পাই, থিটা ইকুয়াল টু থ্রি পাই বাই টু। এই অংশটা বলে ইনিশিয়াল লাইন, এই অংশটা বলে থিটা ইকুয়াল টু পাই বাই টু, এরকম করে লাইনগুলোকে বলে। তো এখানে যদি তুমি একটা মাঝ বরাবর লাইন নাও, তাহলে সেই লাইনটা হবে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর। বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে আমাদের এখানের অক্ষ, ঠিক আছে, অ্যাক্সিস গুলো হয়। তো এখন ধরো এটা হচ্ছে তোমার একটা পোলার কার্ভ, এখন তুমি এখান থেকে এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাচ্ছ, যে এতটুকু। তো এই অংশটাকে তাহলে আমি কিভাবে ভাগ করতে পারি, দেখো আগের মতো কনসেপ্টে যদি আমি ভাগ করি, ধরো এটাকে আমি খুবই ছোট ছোট থিটা থিটা অংশে ভাগ করে নিলাম, থিটা, এখানে থিটা, এখানে থিটা।
সো আমাদের প্রথম কথা আমরা সেক্টরের ক্ষেত্রফল জানি হাফ আর স্কোয়ার থিটা। তো আমি কি করলাম, এটাকে খুবই খুবই ছোট ছোট অংশে ভাগ করলাম, যেগুলো পার্থক্য হচ্ছে ডি থিটা। এবং আমার রেঞ্জটা হচ্ছে, আগের রেঞ্জ ছিল হচ্ছে x1 থেকে x2, এখনের রেঞ্জ হচ্ছে আলফা থেকে বিটা। বুঝতে পারছো? আলফা থেকে বিটা মানে আলফা কোণ থেকে বিটা কোণ পর্যন্ত আমি বের করতে যাচ্ছি। তো তাহলে কি আসবে, প্রথম কথা হচ্ছে লিমিটটা আসবে আলফা থেকে বিটা এবং হাফ আর স্কোয়ার ডি থিটা, কারণ আমি থিটার সাপেক্ষে এটা চেঞ্জটা করতেছি। যেমন আগে ছিল ডিএক্স, কারণ হচ্ছে আমি এখানে ডিএক্সটা নিয়েছিলাম, ছোট ছোট ডিএক্স ডিএক্স ভাগ করে এগুলোকে যোগ করে দিয়েছিলাম। এখন হচ্ছে ডি থিটা অংশে ভাগ করে তারপর যোগ করে দিলাম। সো এটা হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা। ঠিক আছে? সো এখন যেটা করতে হবে, এখন যদি হয় দুইটা কার্ভ থাকে, সো দুইটা কার্ভ থাকলে কি হবে, জাস্ট আগের মতোই, যদি y2 মাইনাস y1 হইতো আগে, সো এখানে হবে হাফ বিটা হাফ r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার ডি থিটা। সো আশা করি ফর্মুলাটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে এখানে আলফা বিটা মানে লিমিটটা কিভাবে বের করবা, এটা হচ্ছে একটা খুব বড় একটা কোশ্চেন। কারণ আগের লিমিট গুলা বের করাটা খুব ইজি ছিল, এখনো ইজি, কিন্তু লিমিটটা বুঝতে গেলে অনেক অসুবিধা হয়েছে। যেমন আমরা যদি এখানে দুইটা কার্ভ দেখি, এই যে কার্ভ, এই কার্ভটা, সেটা হচ্ছে আর ইকুয়াল টু সাইন থিটার কার্ভ, এটা হচ্ছে আর ইকুয়াল টু সাইন থ্রি থিটার কার্ভ। তো তুমি আর ইকুয়াল টু সাইন থিটা, এবং আমাদের বলছি যে আমাদের লাইনগুলো এখন হবে থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু পাই বাই টু, থিটা ইকুয়াল টু হচ্ছে পাই, থিটা ইকুয়াল টু হচ্ছে থ্রি পাই বাই টু। আর এই যে ভ্যালু গুলা যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমার আর এর ভ্যালু। এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আর এর ভ্যালু, তাই না? তো এখন তুমি মনে করো হচ্ছে এই যে আর ইকুয়াল টু সাইন থিটা বের করতে চাচ্ছ, তো আর এর ভ্যালুটা দেখো, এখান থেকে আর এর ভ্যালুটা, আর এই যে এখানে হচ্ছে জিরো, আর এর ভ্যালুটা এখানে হচ্ছে জিরো, এখানে হয়তো আর এক সামথিং একটা ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে। সো এখন আর এর ভ্যালুটা জিরো কোথায় কোথায় হচ্ছে, মানে থিটার কোন কোন মানের জন্য আর এর স্থানাঙ্কটা মানে জিরো জিরো পয়েন্টটা পাবা। যেমন এখানে যদি একটা পয়েন্ট নাও তুমি, জিরো সামথিং পাবো। এখানে একটা যদি পয়েন্ট নাও তাহলে জিরো সামথিং পাবো। তোমাকে বের করতে হবে আর এর ভ্যালুটা জিরো জিরো কিসের সাপেক্ষে হচ্ছে, মানে কোন কোন থিটার মানের জন্য হচ্ছে। তো তুমি যদি আর ইকুয়াল টু সাইন থিটার জন্য বের করো, এবং ইন্টারমিডিয়েটে তুমি পড়ে আসছিলা যে দেখো আর ইকুয়াল টু সাইন থিটা, এখন আমি বের করতে চাচ্ছি আর এর মানটা কোথায় কোথায় জিরো। তো ধরো জিরো বসাইলাম, তো সাইন থিটা, তো এটা ইন্টারমিডিয়েটে ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে পড়ে আসছিল যে সাইন থিটার ভ্যালু কোথায় কোথায় জিরো হয়। সাইন থিটার ভ্যালু হয় জিরো হয় হচ্ছে এন পাই, থিটা ইকুয়াল টু এন পাই হলে। তার মানে এই যে মানে কার্ভটা আছে, এই কার্ভের দেখো এন ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে থিটা ইকুয়াল টু জিরো, এন ইকুয়াল টু যদি হয় তোমার ওয়ান তার মানে থিটা ইকুয়াল টু পাই, সো এন ইকুয়াল টু যদি হয় তোমার টু তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে টু পাই, এরকম। সো এই মানগুলোতে থিটার মান হবে জিরো, সরি থিটার মান না, আসলে এখানে আর এর মানটা হবে জিরো। হ্যাঁ, তো এখন দেখো যে এই যে আমি কার্ভটা দেখতেছি, তো আর এর মান এখানে জিরো, তো এখান থেকে ঘুরে এসে জিরো জিরোতে জিরো, আবার একবার ঘুরে আসবে, তখন পায়ের মান তখন আবার জিরো হচ্ছে। So আবার এদিকে আসবে, আবার জিরো হচ্ছে, আবার জিরো হচ্ছে। সো এভাবে জিরো হবে কখন, যখন হচ্ছে জিরো পাই টু পাই এরকম করে আর এর মানটা জিরো হচ্ছে। আর এই যে কার্ভটা আছে আর ইকুয়াল টু সাইন থ্রি থিটা, এটার জন্য আমরা বের করি তো কোথায় কোথায় জিরো। সো ধরো আর ইকুয়াল টু সাইন থ্রি থিটা, সো আমি যখন আর এর ভ্যালুটা জিরো বসাবো তখন দেখো সাইন থ্রি থিটা, সো সাইন থ্রি থিটা সমান হবে এন পাই। সো থিটা সমান হচ্ছে এন পাই বাই থ্রি, তার মানে হচ্ছে একবার হবে জিরো, একবার হচ্ছে পাই বাই থ্রি, একবার হচ্ছে টু পাই বাই থ্রি, আর একবার হচ্ছে টু পাই বাই থ্রি, তারপরে যদি তিন বসাও তার মানে হচ্ছে পাই, তারপরে যদি আবার 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 কি বসাও, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে? সো এই গ্রাফটার ক্ষেত্রে তোমার আর এর ভ্যালুটা জিরো জিরো আসতেছে, একবার জিরোতে, পাই বাই থ্রিতে, টু পাই বাই থ্রিতে, থ্রি পাই বাই থ্রিতে, ফোর পাই বাই থ্রিতে, তারপরে হচ্ছে তোমার ফাইভ পাই বাই থ্রিতে, যদি এন এর মান ফাইভ বসাও, সিক্স বসাইলে সিক্স পাই বাই থ্রিতে। বুঝতে পারছো? এই এতগুলো জায়গায় সে জিরো হচ্ছে। তার মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভটা দেখো একবার জিরো হচ্ছে এখানে এসে এখানে, তারপরে এখানে এসে এখানে, তারপরে এখানে এসে এখানে। বুঝতে পারছো? তো এটার যে তোমার যে জিরো জিরো হচ্ছে, ধরো এটা যদি আমরা একটু ড্র করি, একটার হচ্ছে তোমার এরকম একটা জিরো থেকে, তারপরে এখানে একটা হবে, আচ্ছা এটা হবে তোমার হচ্ছে টু পাই বাই থ্রি, তারপর হচ্ছে পাই এখানে একটা, তারপর আরেকটা হবে তোমার ফোর পাই বাই থ্রিতে জিরো হচ্ছে, তারপর তোমার জিরো হচ্ছে ফাইভ পাই বাই থ্রিতে, তারপর হচ্ছে সিক্স পাই বাই থ্রি মানে হচ্ছে টু পাই বাই থ্রি। তার মানে এই যে দেখো এতগুলো অংশে মানে তার যে
এদিকের ভ্যালুটা এখানে একবার ছিল, এখানে একবার ছিল, এখানে একবার ছিল, এখানে একবার ছিল, এখানে এখানে, এই টোটাল এতগুলো জায়গায় আর এর মানটা জিরো ছিল। বুঝতে পারছো? তো এখন তুমি যদি চিন্তা করো যে আমি এই লুপটার, এই যে এখানকার যে লুপটা আছে, এই লুপটার ক্ষেত্রফল বের করব, তো তখন তুমি কিভাবে বের করবে বলো তো? দেখো, এই ক্ষেত্রফলকে বের করার জন্য প্রথমে তো একবার তো একেবারে জিরোতে ছিল। প্রথমে যখন থিটার ভ্যালুটা জিরো ছিল তখন আর এর ভ্যালুটাও জিরো ছিল। তারপরে থিটার ভ্যালুটা যখন হচ্ছে তোমার পাই বাই 3 হয়েছে, তখন পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, ধরো এখানে ছিল থিটার ভ্যালুটা, তখনও আর এর ভ্যালুটা জিরো হয়েছে। তার মানে আমার যে ফার্স্ট লুপটা এই যে এরকম করে জিরো থেকে শুরু হয়ে পাই বাই 3 পর্যন্তই চলে গেছে। এটা জিরো থেকে শুরু হয়ে পাই বাই 3, জিরো থেকে শুরু হয়ে পাই বাই 3। বুঝতে পারছো? জিরো থেকে শুরু হয়ে পাই বাই 3 তে একটা হয়েছে। তারপর পাই বাই 3 থেকে শুরু হয়ে পাই পর্যন্ত গেছে, তারপর পাই থেকে শুরু হয়ে 4 পাই পর্যন্ত গেছে। তো এইভাবে আগাচ্ছিল আর কি। বুঝতে পারছো? আমরা বলি যে এই যে প্রথম যে লুপটা, এটা হচ্ছে জিরো থেকে পাই বাই 3। এখন যদি প্রথম লুপটার এরিয়া বের করতে চাও তাহলে কি হবে? তোমাকে জাস্ট খালি লিমিটটা বসাইতে হবে জিরো থেকে পাই বাই 3 আর হচ্ছে হাফ আর স্কোয়ার থিটাতে। এখন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি তুমি এরকম করে করতে পারো? দেখো প্রথম লুপটা কি হবে, প্রথম লুপটা জিরো ছিল, জিরো থেকে লুপটা দেখো, মানে লুপটা এটা একটা সার্কেল, জিরো থেকে পাই পর্যন্ত এতটুকু আসছে। কিন্তু এখানে কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে এই অংশটা এটাকে দুইটা অংশে ভাগ করছে। তো আমি কি করব, এই লাইনটা তো পাই বাই 2 আমি আগে থেকে জানি। তো আমি 2 ইন্টু 0 থেকে পাই বাই 2 নিব, তারপর হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা বসাই দেবো। তো আশা করি লিমিটগুলো কীভাবে নিতে হয় বুঝতে পারতেছো। তো আমরা আরও ম্যাথ করব, ম্যাথ করার পরে তুমি লিমিটগুলো আরও ক্লিয়ার হবে। সো এখন তো একটা থিওরি পড়ছি, সো ম্যাথ করার পরে আরও বেশি ক্লিয়ার হবে আশা করি। সো ম্যাথগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা। তারপরে যেটা হবে, দেখো, তো এখন যদি এরকম হয় যে দুইটা কার্ভ থাকে, যে ধরো তোমার কাছে আছে হচ্ছে দুইটা কার্ভ, একটা হচ্ছে আর ইকুয়াল টু, ধরো সামহাও, ধরো 1 মিনিট, আর ইকুয়াল টু সাইন থিটা আর আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, আর ইকুয়াল টু সাইন থিটা আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। তো এখানেও তোমাকে কি করতে হবে, ধরো হচ্ছে তোমার আর ইকুয়াল টু সাইন থিটা মানে হচ্ছে এটা, আর 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে তোমার এখানে একটা হবে এরকম কার্ডিওয়েড। এই যে হচ্ছে কার্ডিওয়েড। সো আমি আবারও বলতেছি, তোমাদের হচ্ছে কার্ভ ট্রেসিং এর ক্লাসগুলো কিন্তু করে আসতে হবে। কার্ভ ট্রেসিং এর ক্লাস না করলে এটা কিন্তু বুঝতে পারবে না। সো প্রথম তোমাকে কার্ভ ট্রেসিং এর ক্লাসটা করতে হবে, বা তুমি কার্ভ ট্রেসিং পারো এটা ধরে নিয়ে আমি ক্লাস করাচ্ছি। সো ধরো তোমাকে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে সামহাও, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, যে আগে দেখতে হবে যে তুমি যখন কার্তেশিয়ান করতা তখন দুইটা কার্ভ কোথায় ধরো মিলিত হয়েছে এটা বের করতা, এই যে এখানে এখানে ছেদবিন্দু গুলো বের করতা। তো এখানে আমরা সেম কাহিনীটা করবো। তো এখানে যদি ডাবল কার্ভ হয়, ডাবল কার্ভের ক্ষেত্রে আমরা ছেদবিন্দু গুলো বের করার চেষ্টা করবো। তো ছেদবিন্দু কি হবে, দেখো আর ইকুয়াল টু সাইন থিটা, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। তো তখন কি করবা, সাইন থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস থিটা বসাই দিবা। তো এখান থেকে বসাইলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে 1 আসবে। তো এইটাকে আমার এখন সলভ করতে হবে। সো এটা কিভাবে সলভ করা যায় বলতো? সো এটাকে আসলে এইভাবে না সলভ করে আমরা আরেকটা ভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো এখান থেকে তুমি পাবা যে সাইন থিটা বাই 2 একবার জিরো হবে, আর একবার হচ্ছে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা, মানে সামহাও তুমি ইকুয়েশন গুলো পাবে। তো তুমি এটা যদি সলভ করো, মানে এটা আমরা পরবর্তীতে করবো আর কি, এখন আমি পুরোটা দেখাচ্ছি না। তখন একবার পাবো হচ্ছে থিটা ইকুয়াল টু পাই বাই 2। তার মানে এটা যেটা হবে সেটা হচ্ছে একবার জিরো জিরোতে মিলবে, আর একবার হচ্ছে থিটা ইকুয়াল টু পাই বাই 2 তে মিলবে। তখন আমার লিমিটটা হবে জিরো থেকে পাই বাই 2। আশা করি বুঝতে পারছো। তখন হবে জিরো থেকে পাই বাই 2, দেন হচ্ছে হাফ আর 2 স্কোয়ার মাইনাস হচ্ছে আর 1 স্কোয়ার ডি থিটা। বুঝতে পারছো? তো এইভাবে করে আমরা বের করবো। So আমরা আসলে ম্যাথ করলে তোমরা এগুলো আরো সহজে বুঝতে পারো। So আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো দেখো, ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু 2a cos থিটা। সো আমাকে কি বলছে, আর ইকুয়াল টু 2a cos থিটা যে আছে, এই সার্কেলটার হোল এরিয়া মানে পুরো এরিয়াটা বের করতে হবে। সো এটা আমরা কিভাবে বের করব, দেখো, যে আমাদের এখানে আছে এরিয়া, এখানে হচ্ছে জিরো, এটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু, ধরো এটা হচ্ছে আমার আর ইকুয়াল টু 2a cos থিটা। তো এখন কথা হচ্ছে আমরা জানি ফর্মুলা, সেটা হচ্ছে আলফা থেকে বিটা হাফ আর স্কোয়ার ডি থিটা। সো আর স্কোয়ারের মান আছে, সো আলফা বিটার মানটা বের করতে হবে। সো আলফা বিটার মানটা কি হবে দেখো তো, এটা হচ্ছে আর ইকুয়াল টু 2a cos থিটা। সো আর ইকুয়াল টু 2a cos থিটা যখন থাকবে তখন এটা হচ্ছে তোমার জিরো,
এইখান থেকে এতটুকু যখন আসবে তখন দেখো কত আসবে, দেখো আর ইকুয়াল টু 2a cos থিটা। সো আর এর ভ্যালুটা যখন 0 হবে তখন হচ্ছে 2a cos থিটা। সো থিটা ইকুয়াল টু হবে পাই বাই 2। তার মানে এটা হচ্ছে একবার 0 হচ্ছে এখানে, আর এর ভ্যালুটা 0, তারপরে পাই বাই 2, তারপর আবার হচ্ছে এরকম করে 0 হচ্ছে। তার মানে আমার এতটুকু অংশ যেটা আছে সেটার লিমিট হচ্ছে 0 থেকে পাই বাই 2। তার মানে আমার লিমিট হবে 0 থেকে পাই বাই 2 হাফ আর স্কোয়ার ডি থিটা। আর স্কোয়ার ডি থিটা মানে হচ্ছে 4 স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা। তার মানে এখান থেকে আসবে হচ্ছে তোমার 2 স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা, হচ্ছে 0 থেকে পাই বাই 2। এখন দেখো এটা তো জাস্ট খালি আমার উপরের অংশটা বের হয়েছে, সো এটার জন্য নিচের অংশটা ক্ষেত্রফল বের করতে হবে। সো আমি 2 দিয়ে গুণ করে ফেলবো, সো 2 ইন্টু এরকম করে হবে। তো আমার ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বের হবে সেটা হচ্ছে 2 ইন্টু, আমি একটু পেজ বাড়াই নিই, দেখো এটা আসবে হচ্ছে 2 ইন্টু 0 থেকে পাই বাই 2, তারপর হচ্ছে 2 স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা। তো আমার আসতেছে 4 স্কোয়ার 0 থেকে পাই বাই 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে আরেকটা তোমাদেরকে থিওরেম পড়াই, সেটা হচ্ছে ওয়ালিস থিওরেম। এটার আশা করি তোমরা পড়ছো। ওয়ালিস থিওরেমটা কি ছিল? 0 থেকে পাই বাই 2 কস টু দি পাওয়ার এন থিটা, অথবা 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার এন থিটা যদি থাকে এবং এন এর মানটা যদি ইভেন হয়, তখন আমার যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে উপরে হবে n-1 থেকে এরকম করে করে n-3, তারপর এরকম করে করে 1 পর্যন্ত, আর এটা হবে n-2, এরকম করে সামনে আগাইতে থাকবে, পাই বাই 2 থাকবে, ঠিক আছে, লাস্ট পর্যন্ত পাই বাই 2। এটা হচ্ছে n ইকুয়াল টু ইভেন। সো ওয়ালিস থিওরেমে যদি আমি কাজে লাগাই, দেখো উপরে 2 আছে, সো 4a স্কোয়ার ইন্টু 2, তার মানে উপরে আসবে হচ্ছে 2-1, তার মানে হচ্ছে 1, আর নিচে আসবে 2, আর এদিকে আসবে পাই বাই 2। সো এটা আসবে পাই বাই 4, মানে 4a স্কোয়ার ইন্টু পাই বাই 4, 4 কাটা যাচ্ছে পাই স্কোয়ার। সো দেখো এটা হচ্ছে পাই স্কোয়ার। আর আমরা জানি যে এখানে দেখো 2a cos থিটা, যে আমাদের 2a cos থিটা হয় হচ্ছে একটা ডায়ামিটার বিশিষ্ট, হয় যে 2a ডায়ামিটার বিশিষ্ট একটা মানে বৃত্ত হয় অ্যাকচুয়ালি, আমরা এটা জানি। সো এটার ব্যাস হবে, সরি ব্যাসার্ধ হবে a, আর এমনিতেই আমরা জানি পাই স্কোয়ার, ব্যাসার্ধ যদি a হয় ক্ষেত্রফল পাই স্কোয়ার, আর আমরা বের করছি পাই স্কোয়ার। সো আশা করি বুঝতেছো, সামনে আরো করলে বুঝতে পারবা। সো দেখো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা। সো এটা যদি আমি করি তাহলে কি আসবে, বা তো আমরা জানি যে কার্ডিওয়েড যেটা আছে, সো প্রথম কথা হচ্ছে আমার একটু আহ বাড়ায় নিতে হবে, ডুপ্লিকেট পেজ, তারপর হচ্ছে মুভ ডাউন, ইয়া সেটা মুছে ফেলি। তো একটু পেজ বাড়ায় নিলাম আর কি। এখন দেখো আচ্ছা আমার বলতেছে ফাইন্ড দ্য হোল এরিয়া অফ দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা। সো কার্ডিওয়েডের ক্ষেত্রে আমরা জানি কার্ডিওয়েড a 1 মাইনাস cos থিটা হইলে এইদিকে থাকে হচ্ছে এই যে এরকম করে, এই যে এরকম করে। সো আমাদের এখানে এ আছে নাকি আছে আপাতত লাগতেছে না, কারণ সিঙ্গেল কার্ভে এটা বেশি একটা ম্যাটার করে না, কিন্তু ডাবল কার্ভে আমাদের কিন্তু এই বিষয়টা কাজে লাগবে, ঠিক আছে। সো এই জন্য আমরা এখানে দিচ্ছি না যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এ, এ, এই অংশটা হবে 2a। তো এখন চিন্তা করো, সো এটা আমি যদি মানে যদি সিঙ্গেল কার্ভ সহজে করতে চাও, দেখো এই যেখানে হবে আর এর মানটা 0, তারপর দেখো আর এর মানটা 0 হয়েছে এই যে এখানে, আর এই অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে তোমার সিমেট্রি, এই অক্ষের সাপেক্ষে। সো আমরা জানি যে এই অক্ষটা হয় থিটা ইকুয়াল টু 0 এবং থিটা ইকুয়াল টু পাই। তার মানে তুমি যদি এটা বের করে ফেলো, মানে লিমিটটা দেখো কি হবে, আর ইকুয়াল টু 0 থেকে এরকম করে পাই আসছে, তার মানে লিমিটটা অবশ্যই হবে 0 থেকে পাই। তুমি চাইলে ওইভাবে বের করতে পারো, আর ইকুয়াল টু 0 বসায় দেন হচ্ছে করতে পারো। তো আমি এখানে একটু সহজে করে নিচ্ছি, দেখো এখানে 0, এখানে হচ্ছে পাই, আর এটা হচ্ছে পাই বাই 2। মানে আমি দেখতেই পাচ্ছি একবার হচ্ছে এখানে আসছে 0, এখানে একবার 0, কিন্তু এটা কিন্তু সবসময় সত্যি না যে এটা তুমি এখন এখানে বুঝে ফেলছো দেখে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, যেমন রোজ কার্ভের ক্ষেত্রে এটা কিন্তু সত্য হবে না। তো দেখো এখানে 0 ছিল, আবার এখানে 0 হয়েছে মানে পাই। তো আমার সহজ করার জন্য আমি লিখে ফেলতেছি 0 থেকে পাই লিমিটটা আমার, এটা 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে এটা নিচে এই অংশটা আছে, আর এটা হবে আর স্কোয়ার হাফ আর স্কোয়ার ডি থিটা। তো চিত্রগুলা কিন্তু অবশ্যই পারতে হবে তোমার নিচে নিচে। তার মানে 2 ইন্টু 0 থেকে পাই হাফ আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এস স্কোয়ার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার ডি থিটা, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছো এই পর্যন্ত। তার মানে 2 কাটা যাচ্ছে আমার,
অ্যাকচুয়ালি আমার টু টু কাটা যাচ্ছে, তো জিরো থেকে পাই, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এস স্কোয়ার আছে, সো এস স্কোয়ার লিখে ফেললাম। আর এটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। এখন দেখো আমরা জানি যে ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার এটা সমান হচ্ছে, দেখো ওয়ান মাইনাস কস থিটা সমান হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা। তো এই টু সাইন স্কোয়ার থিটা যদি আমি এখানে ভিতরে বসাই দিই, এস স্কোয়ার জিরো থেকে পাই, তারপর হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে, মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু হবে। তো এই অংশটা আসবে হচ্ছে সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এটার উপর আবার হোল স্কোয়ার, এই যে স্কোয়ার আছে ডি থিটা। আমার তাহলে কি আসবে এস স্কোয়ার জিরো থেকে পাই, আর যেহেতু টু আছে টুটা হয়ে যাবে ফোর, তার মানে ফোর এস স্কোয়ার সাইন টু দি পাওয়ার ফোর থিটা বাই টু ডি থিটা। এখন আমি এটা হচ্ছে ওয়ালিস থিওরেমের মতো নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এই কারণে হচ্ছে আমি এখানে করতেছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে এটাও করতে পারো যে ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার করে ফেললা, ওয়ান মাইনাস টু কস থিটা তারপর প্লাস কস স্কোয়ার থিটা, তারপর এখানে আবার টু কস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কস টু থিটা। তো এটা করে দেন হচ্ছে আবার তুমি ইন্টিগ্রেশন করবা, প্রত্যেকটা ইন্টিগ্রেশন এখানে একটা হাফ আসবে, এখানে একটা হাফ আসবে। সেটাও করা যায়, আবার এখানে এটাও করা যায় যে তুমি এই ওয়ান মাইনাস কস থিটাকে টু সাইন স্কোয়ার থিটা বাই টু নিয়ে গেলা। তো এখানে করলে আর একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে থিটা বাই টু সমান এখন তোমাকে টি ধরতে হবে, এটাকে তোমার চেঞ্জ করে ফেলতে হবে, কারণ কি, কারণ হচ্ছে এখানে পাই আছে, তো ওয়ালিস থিওরেম এটা হচ্ছে পাই বাই টু, তো পাই বাই টু নিতে হবে। তো আমার লিমিটটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তখন লিমিটটা চেঞ্জ হয়ে কি হবে থিটা টি, থিটা যখন জিরো থিটা যখন পাই, জিরো সমান জিরো, আর এটা হবে পাই বাই টু, যে দেখো থিটা পাই বাই টু। সো এখন যদি তুমি এটা করো ডি থিটা বাই টু সমান হচ্ছে ডিটি, তার মানে ডি থিটা সমান হচ্ছে টু ডিটি। আমি যদি এটা এখানে বসায় ফেলি, তাহলে দেখো ফোর এ স্কোয়ার জিরো থেকে পাই বাই টু, সো এটা অনেকের কঠিন লাগতে পারে, আসলে আমার সহজটা করা উচিত ছিল, যে ওয়ান মাইনাস কস টু থিটা, আবার বলতেছি কস থিটা হোল স্কোয়ারটাকে ভাঙাইলে অনেক সহজ ইজিলি মিলে যাবে, আর এখানে একটু কাহিনী করা লাগতেছে। সো তখন কি হবে সাইন টু দি পাওয়ার ফোর টি আর ডি টি, সো ডি থিটা সমান টু ডিটি। অ্যাকচুয়ালি আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে এইট স্কোয়ার জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর টি ডিটি। তো এটা আমার ওয়ালিস থিওরেমে হয়ে যাচ্ছে। সো ওয়ালিস থিওরেমে যেহেতু এখানে হচ্ছে তোমার ইভেন নাম্বার আছে, সো ইভেন নাম্বার হলে কি হবে, ইভেন নাম্বার হলে এইট স্কোয়ার এটা সমান আসবে হচ্ছে তোমার, দেখো ফোর উপরে ফোর আছে, তার মানে প্রথমটা শুরু হবে ফোর মাইনাস ওয়ান থ্রি, তার মানে হচ্ছে থ্রি মাইনাস, মানে ফোর মাইনাস, কি বলে, এন মাইনাস ওয়ান এন মাইনাস থ্রি, তার মানে পরেরটা আসবে হচ্ছে ওয়ান, তার মানে নিচেরটা আসবে ফোর টু, তার মানে হচ্ছে পাই বাই টু। দেখো ওয়ালিস থিওরেম মানে হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস থ্রি এরকম করে আগাইতে থাকবে, আর এর নিচে হবে এন এন মাইনাস টু পাই বাই টু, যখন হচ্ছে এন এর মান ইভেন। ঠিক আছে, তো আমি এই কাজটাই করতেছি। একবার হচ্ছে এন মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর মাইনাস ওয়ান থ্রি, তারপর ওয়ান ফোর টু, আর এদিকে পাই বাই টু। তো এখন এটা অ্যাকচুয়াল মান কত আসবে দেখো, এখানে এইট এখানে এইট ক্যান্সেল আউট হচ্ছে, এখানে টু বাই থ্রি পাই স্কোয়ার, তার মানে আমার অ্যাকচুয়াল আনসার হবে টু বাই থ্রি, সরি থ্রি বাই টু পাই স্কোয়ার। তো আশা করি বুঝতে পারতেছো যে এগুলো কিভাবে আসতেছে। তো আমরা আরো পরে সামনে আগাই, সেটা হচ্ছে তোমার ফাইন্ড দ্য হোল লেন্থ of the loop of the curve r square equal to s square cos 2 theta and hence find its total area. So অফ এর লুপ মানে একটা লুপের কথা বের করতে বলতেছে এবং টোটাল এরিয়াটা, সেটা জানো যে তোমরা, এটা হচ্ছে একটা লেমনিস্কেট। সো লেমনিস্কেটের যখন আমি বের করবো, সো লেমনিস্কেটের যে কার্ভটা আছে, গ্রাফটা, সো গ্রাফটা হবে এরকম। এখন কথা হচ্ছে এখানে আমি দেখবো যে আর এর মানটা কখন কখন জিরো হচ্ছে। সো আর এর মানটা একবার হচ্ছে এখানে জিরো আর একবার এখানে জিরো, সো আমি জানি না যে এটা কিন্তু পাই নাকি পাই বাই টু, এটা কিন্তু এখন বলা যাবে না। So আগেরটা কিন্তু আমি জাস্ট একটু ফাঁকিবাজি করে বলে ফেলছি যে এটা থিটা ছিল, এখানে দেখো এখানে যদি থিটা না থাকে অন্য কিছু থাকে তখনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আর এর ভ্যালুটা আমি দেখি যে প্রথমে কোথায় কোথায় জিরো হচ্ছে। তো আমার প্রথম কথা হচ্ছে লুপের জন্য সূত্র হচ্ছে আলফা বিটা, মানে পোলার কার্ভের জন্য হাফ আর স্কোয়ার ডি থিটা। এখন আমি দেখবো যে কোনো সিমেট্রি টিমেট্রি থাকলে এখানে গুণ করতে হবে সামথিং কিছু দিয়ে, আর হচ্ছে আলফা বিটার মানটা বের করতে হবে। সো আমি যদি দেখি যে আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার কস টু থিটা, সো এ স্কোয়ার কস টু থিটা, আর এর ভ্যালুটা যদি জিরো হয় তার মানে এ স্কোয়ার কস টু থিটা, তার মানে হচ্ছে কস টু থিটা সমান হচ্ছে এ স্কোয়ার, সরি কস টু থিটা সমান হচ্ছে জিরো। সো আমরা জানি যে
আমরা সেটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে পড়ে আসছি। কোথায় পড়ে আসছি? ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে, যে আমার cos থিটার ভ্যালুটা কখন কখন জিরো হয়। cos থিটার ভ্যালু হচ্ছে π/2, 3π/2 এরকম হচ্ছে জিরো হয়, তাই না? সো আমরা হচ্ছে cos 2 থিটা সমান হচ্ছে জিরো। আমরা জানি যে cos থিটা সমান জিরো হয়, থিটার ভ্যালু হচ্ছে π/2, তারপর হচ্ছে 3π/2 এরকম করে আগাইতে থাকে। তো আমরা এখানে হচ্ছে আমার থিটার ভ্যালুটা হচ্ছে 2π, তার মানে 2 থিটা সমান হবে, একবার হবে π/2, একবার হবে হচ্ছে তোমার 3π/2, আর একবার হবে 5π/2, এরকম করে আগাইতে থাকবে, যে 2n+1 π/2 ছিল, তাই না? তো এখন দেখো, এটা হচ্ছে আমার মানে ফর্মুলা ছিল। এখন থিটার ভ্যালুটা তাহলে কত আসছে? থিটার ভ্যালুটা আসছে π/4, তার মানে হচ্ছে 3π/4, আরেকটা আসবে 5π/4, পরেরটা আসবে 7π/4। তার মানে এই যে লেমনি স্কেলটা আছে দেখো, জিরোতে জিরো, তারপরে এখানে যখন আসছে তখন হচ্ছে π/4। দেখো, তো এই যে এটা, এই অংশটা, এটা হচ্ছে তোমার জিরো। সো থিটা ইকুয়াল টু জিরো, কারণ সবসময় জিরো থেকে শুরু হবে। যদিও জিরো থেকে আর এর মানটা হচ্ছে জিরো হবে না। তারপরে দেখো, এরপরে যে আর এর ভ্যালুটা জিরো হচ্ছে কোথায়? এরপরে জিরো হচ্ছে তোমার এই যে π/4 এ। এরপরে এখানে আইসা তারপর হচ্ছে তোমার এদিকে আসবে, এদিকে এসে হচ্ছে 3π/4 এ আবার জিরো হবে, তারপর এদিকে এসে ফাইভ, মানে আবার ঘুরে আসে 5π/4 এ জিরো হবে। তো তুমি চিন্তা করো যে আমার অ্যাকচুয়ালি যে যে বিষয়গুলো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এখানে একবার আসতেছে π/4, এখানে আরেকবার আসতেছে হচ্ছে 3π/4, আর একবার যখন তোমার হচ্ছে 5π/4 কোথায় আছে? এখানে 5π/4, আর 7π/4 মানে মানে কত? 7 × 180 ডিভাইডেড বাই হচ্ছে 4, 315, তার মানে 7π/4 হচ্ছে এটা। তো এটা অ্যাকচুয়ালি চারটা জায়গায় জিরো আসতেছে, মানে আর এর ভ্যালুটা চারটা জায়গায় জিরো আসতেছে। তো এখন তুমি যদি এই যে লুপটার ক্ষেত্রফল বের করতে চাও, দেখো এই লুপটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় আছে দেখো তো, 7π/4 আর π/4। 7π/4 মানে কি? এইটাকে কিন্তু তুমি -π/4ও লিখতে পারো। তার মানে এই যে লুপটা দেখো, এই লুপটা অ্যাকচুয়ালি সিচুয়েটেড ইন বিটুইন এই যে 4π/4 আর হচ্ছে -4π/4। আর এখানে যে লুপটা আছে, এই লুপটা হচ্ছে তোমার 3π/4 আর 5π/4 এ লোকেটেড। এখন তুমি যদি এটা ক্ষেত্রফল বের করতে চাও, ধরো হচ্ছে তুমি এই অংশটা ক্ষেত্রফল বের করতে চাও, মানে সিঙ্গেল একটা লুপের ক্ষেত্রে, তখন তোমার আসলে লিমিটটা কি হওয়া উচিত বলো তো? লিমিটটা হওয়া উচিত যে এই যে এতটুকু থেকে এতটুকু, আর এখান থেকে এতটুকু, মানে অ্যাকচুয়ালি হোলটার লিমিট হবে -π/4 থেকে π/4। তো তুমি চাইলে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারো, যে আমি জাস্ট এই একটা অংশের ক্ষেত্রফল বের করলাম, এই যে এতটুকু ক্ষেত্রফল। তো এটা কি হবে? একবার হচ্ছে জিরোতে, আর একবার হচ্ছে π/4 এটাতে। সো একবার হচ্ছে জিরো, আর একবার হচ্ছে π/4। তার মানে আমার এটা হবে জিরো থেকে π/4, আর হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা ডি থিটা। তার মানে দেখো, জিরো থেকে π/4 হাফ আর স্কোয়ার ডি থিটা। এখন এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, কারণ আমি হচ্ছে জিরো নিয়েছি। আর যদি এখানে -5/4 নিতে, তাহলে কিন্তু 2 দিয়ে গুণ করা লাগতো না। তো আশা করি বুঝতে পারতেছো কিভাবে এগুলো হয়। তো এখন দেখো, 2 ইন্টু, তার মানে একটা লুপের ক্ষেত্রফল বেরিয়েছে আমার 2 দিয়ে গুণ করার ফলে, π/4 হাফ আর স্কোয়ার। সো আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা। তো আমার অ্যাকচুয়ালি 2 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 0 থেকে π/4 এ স্কোয়ার কস 2 থিটা ডি থিটা। তার মানে এখানে যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে π/4, তো এখানে এ স্কোয়ার আছে, কস 2 থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা বাই 2। সো আবার দেখো, এটা সমান আসছে তোমার এ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2, এরকম করে 0 থেকে π/4। সো এখন এ স্কোয়ার সমান আসবে হচ্ছে মানে এটা যদি তুমি লিমিটটা বসায় দাও, সো লিমিটটা বসাইলে আসলে লিমিটটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, দেখো যে ক্যালকুলেটর বসানো লাগবে না, π/4 2, তার π/2 ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0, আর হচ্ছে সামনে একটা হাফ আছে, তার মানে এ স্কোয়ার বাই 2। তার মানে এই যে একটা লুপ, এখানে আসলে এখানে অফ দা লুপ হবে না, অফ এ লুপ হবে। এখানে আসলে কোয়েশ্চেনটা এরকম ছিল। তো একটা লুপের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বাই 2, তার মানে দুইটা লুপের ক্ষেত্রফল এ স্কোয়ার বাই 2 ইন্টু 2, তার মানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে লেমনিস্কের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এই লেমনিস্কের। তো আবারও দেখো যে আমরা প্রথমে বের করলাম যে কোথায় কোথায় ছেদ করতেছে, মানে মূল বিন্দু যে 0 0 যে আছে, জিরোতে কোথায় কোথায় আসতেছে। তো একবার হচ্ছে থিটা ইকুয়াল টু π/4 এ, একবার 3π/4 এ, একবার 5π/4 এ, আর একটা 7π/4। এখন আমি চিত্র আগে দেখলাম যে এখানে হচ্ছে দুইটা, মানে হচ্ছে আমার
লুপ অবস্থিত। সো এই লুপটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে 7 পাই বাই 4 সমান আবার হচ্ছে -পাই বাই 4 লিখতে পারি। -পাই বাই 4 থেকে পাই বাই 4, আবার এটা সাপেক্ষে হচ্ছে তোমার মানে সিমেট্রি। তখন আমি কি করলাম যে জাস্ট অর্ধেকটা নিলাম, অর্ধেকটারে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার একটা লুপের ক্ষেত্রফল চলে আসলো। দেন এটাকে 2 দিয়ে গুণ করলে দুইটা লুপের ক্ষেত্রফল চলে আসছে। ঠিক আছে? সো এরপরে যদি দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ লুপ অফ দ্য কার্ভ আর ইকুয়াল টু a cos 2 থিটা। সো এটা হচ্ছে তোমার একটা রোজ কার্ভ আবার। সো রোজ কার্ভ গুলা কিভাবে আঁকতে হয় জানো, যে যদি থিটার মানটা জোড় হয় তাহলে আমার প্লেটের সংখ্যা হচ্ছে 4টা, প্লেট বা প্যালেট যেটাই বলো, পাপড়ির সংখ্যা হয় 4টা। তো এরকম করে আমার ক্ষেত্রফলটা আসবে, সরি, এর এ কস 2 থিটা, এটার ভ্যালুটা হচ্ছে এটা। তো এখানে দেখো আমরা যখন এটা কাজটা তেমন আসবে না, একটু পরে আসবে যখন এরিয়া আন্ডার ডাবল কার্ভ হবে তখন কাজ আসবে এটা। তো এখন দেখো তাহলে আমি প্রথম কাজে হচ্ছে আর এর ভ্যালুটা কোথায় মানে 0 0 হচ্ছে সেটা দেখি। সো 0 বসাবো, হচ্ছে কস 2 থিটা। সো আমি আগের মতো জানি যে কস 2 থিটা যদি হয় তার মানে 2 থিটা সমান হচ্ছে 2n+1 পাই বাই 2, তার মানে থিটা সমান হচ্ছে 2n+1 পাই বাই 4। তো এখান থেকে যেটা আসবে, যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে পাই বাই 4, n ইকুয়াল টু 2 হইলে, সরি, n ইকুয়াল টু 1 হইলে 3 পাই বাই 4, তারপর হচ্ছে 5 পাই বাই 4, তারপর হচ্ছে 7 পাই বাই 4, এরকম করে আগাইতে থাকবে। সো এখন এটা যদি আমি একটু আঁকি যে কোনটা কোথায় আছে, এটা দেখো একটা হচ্ছে এরকম যে পাই বাই 4, আরেকটা হচ্ছে 3 পাই বাই 4, এটা হচ্ছে এখানে, আর একটা হচ্ছে 5 পাই বাই 4, আর একটা হচ্ছে যে এখানে, এটা হচ্ছে 7 পাই বাই 4, এটা হচ্ছে এখানে। এখন চিন্তা করো, এটা হচ্ছে 7 পাই বাই 4 আগের মতো, দেখো এখানে সেম সিমিলার আগের অবস্থা পাই বাই 4। তো 7 পাই বাই 4 তুমি -5/4 লিখতে পারো, তার মানে এই রেঞ্জে একটা লুপ অবস্থান করতেছে, যে এই লুপটা খালি জাস্ট। ঠিক আছে? তো এই কালারটা এখানে বাসে না অবশ্য, কি হলো, আচ্ছা দেখো এখানে একটা লুপ অবস্থান করতেছে। তো আবার এই লুপটা হচ্ছে এটা সাপেক্ষে সিমেট্রি, তার মানে তুমি 0 থেকে পাই বাই 4 একটা লুপ বের করলা। তো এ লুপ একটা লুপেরই আমার ক্ষেত্রফল বের করতে বলছো, তার মানে আমার অ্যাকচুয়ালি 0 থেকে পাই বাই 4 ইন্টু 2 হাফ আর স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা ডি থিটা, এটা হচ্ছে আমার বের করতে হবে। এখন এটা সমান আবার কি বের করা যায় বলতো? তো এটা আবার বের করা যায় হচ্ছে 2 2 কাটা যাচ্ছে, 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটা। তো কস স্কোয়ার 2 থিটাকে আমি লিখতে পারি হচ্ছে, ধরো এ স্কোয়ার এখানে আছে, এ স্কোয়ার বাই 2 লিখলাম। এখন এ স্কোয়ার বাই 2 মানে আবার 2 দিয়ে গুণ করে দিলাম, 2 কস স্কোয়ার 2 থিটা ডি থিটা। সো এখন এখান থেকে হবে এ স্কোয়ার বাই 2, 0 থেকে পাই বাই 4 1 প্লাস কস 4 থিটা ডি থিটা। তারপর যেটা আসবে সেটা হচ্ছে এ স্কোয়ার বাই 2, একটা হচ্ছে তোমার 1 এর সাথে যেটা আসবে সেটা হচ্ছে থিটা 0 থেকে পাই বাই 4, প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার বাই 2, এখান থেকে আসবে হচ্ছে সাইন 4 থিটা বাই 4, 0 থেকে পাই বাই 4। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এ স্কোয়ার বাই 2 এর জন্য আসবে হচ্ছে পাই বাই 4, তার মানে এ স্কোয়ার, এটা সমান আসছে হচ্ছে এ স্কোয়ার বাই 2 পাই বাই 4 প্লাস হচ্ছে তোমার এ স্কোয়ার বাই 2 সাইন পাই বাই 4 ইন্টু 4, তার মানে হচ্ছে তোমার সাইন পাই, সাইন 180, সো সাইন 180 মান 0, আবার 0 মান 0, তার মানে এই ফুল অংশটার মান হচ্ছে 0 চলে আসতেছে, এটা 0 সব চলে আসতেছে, তার মানে পাই² তো এটা হচ্ছে তোমার কি একটা মানে লুপের ক্ষেত্রফল। সো একটা লুপের ক্ষেত্রফল পাই²/8। এখন যদি বলতো যে টোটালটার এরিয়া কত, ফাইন্ড দ্য টোটাল এরিয়া অফ দ্য কার্ভ, মানে এরকম যদি এ লুপ না বইলে যদি তোমাকে বলতো এরকম যে টোটাল এরিয়া অফ দিস কার্ভ, তখন কি করতে, জাস্ট খালি যেহেতু একটা বেরিয়েছে আর 4টা লুপ আছে এখানে, তার মানে তোমার ক্ষেত্রফল হবে পাই² ইন্টু 4 সমান হচ্ছে পাই²/2। এখন আমরা মানে নতুন টপিকে ঢুকবো। আশা করি প্রথম মানে একটা লুপ থাকলে মানে একটা কার্ভ থাকলে কিভাবে করতে হবে এটা সেটা বুঝতে পারতেছো। সো নিজে নিজে আর একটু বেশি প্র্যাকটিস করলে পারবা। সো আমরা পরের টপিকটা দেখবো যে দুইটা কার্ভ থাকলে কি করতে হয়। হ্যাঁ, এখন আমাদের টপিক হচ্ছে এরিয়া বিটুইন টু পোলার কার্ভস। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে পোলার কার্ভস গুলো দেখছিলাম সেগুলো জাস্ট একটা ছিল, কিন্তু এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দুইটা পোলার কার্ভস থাকলে কি হবে। এখন আমরা কিন্তু আগের যে কার্তেশিয়ান যেগুলো আছে সেগুলো করে অভ্যস্ত, সেগুলো হচ্ছে কি কার্তেশিয়ান গুলোর মধ্যে বেশ কয়েকটা কেস ছিল তোমাদের এরকম, যদি
এরকম সরাসরি করে দুইটা আহ, ছেদ করতো, তখন তুমি এখানে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতা। দেন কি করতা যে এটা থেকে, এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, y1 মাইনাস y2 করে দিতা। বা এরকম যদি থাকতো যে ধরো এরকম করে আছে, এটা এভাবে, তারপর এখানে এভাবে, মানে তুমি কি করতে যে বিভিন্ন ধরনের কেস ক্রিয়েট হইতো আর কি। অনেক সময় দেখা যেত যে মাইনাস হইতো না, বা যে ধরো এরকম যদি থাকে, এই যে এই কেসটা যদি থাকে এই যে এরকম, তো তখন এখানে একটা যদি এক্স ইকুয়াল টু এ থাকে, আর এটা যদি ধরো সামহাও একটা রিয়েকশন, তুমি এটা যখন বের করতা তখন জাস্ট খালি আমার এই যে মানে সার্কেলটা আছে, সার্কেলটার ইকুয়েশন লেখা লাগতো। মানে তুমি তোমার মতো করে দেখতে আর কি যে কখন কি করতে হবে। তো এখানে আমরা সেম কাহিনীটা করবো, যে ইন্টারসেকশন পয়েন্ট বের করব, যদি আমার যোগ করা লাগে যোগ করব, বিয়োগ করা লাগলে বিয়োগ করব। তো এরকম করে করবো আর কি। তো আমাদের প্রথম কাজ থাকবে সবসময়, ম্যাক্সিমাম সময় ইন্টারসেকশন বের করা, আর হচ্ছে গ্রাফটা আঁকাটা খুবই ইম্পর্টেন্ট। সো আবারও বলি যে আমাদের এই যে অলরেডি পোলার ট্রেসিং, কার্ভ ট্রেসিং অলরেডি একটা ক্লাস নেওয়া হয়েছে, তো তোমরা চাইলে এটা দেখতে পারো আর কি। তো এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে চলে গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। সো প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে find the area common to the circle r equal to a and the cardioid r equal to a 1 plus cos theta. সো প্রথম কাজ হচ্ছে আমরা চিত্রটা আঁকবো। সো এবং এই চিত্রগুলো আঁকার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সো এখানে কিন্তু এই কাহিনীগুলো আছে। তো আমরা জানি যে কার্ডিওইডের চিত্রগুলো এরকম হয়। তো চিত্রগুলো সুন্দর হবে না, কিন্তু তারপরেও যাতে আমাদের বেসিকটা জানা থাকে। তো আমরা জানি কার্ডিওইডের এই অংশটা থাকে হচ্ছে এ, এখানে অংশটা থাকে 2a, মানে a প্লাস বি বা 2a, এখানে এ। আর যেহেতু আর ইকুয়াল টু এ, আর আমরা জানি আর ইকুয়াল টু এ মানে হচ্ছে মূলবিন্দুগামী একটা এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। সো এটা যদি বৃত্ত হয়, সো এটা হচ্ছে ধরো এরকম একটা গ্রাফ আঁকলাম আমরা, ঠিক আছে। সো এখন দেখো যে আমাদের কি বের করতে বলছে, যে এরিয়া কমন টু দ্য সার্কেল আর ইকুয়াল টু এ। সো আমাদের যে কমন এরিয়া আছে সেই কমন এরিয়াটা বের করতে হবে, সেটা হচ্ছে যেটা এটা, ঠিক আছে। সো এখন চিন্তা করো যে এখানে যে এরিয়াটা আছে, তো এই এরিয়াটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। দাও এক মিনিট। তো এখানে টোটালি দুইটা এরিয়া আছে দেখো। একটা তো হচ্ছে তোমার এখানে এই যে এরিয়াটা, ধরো এখানে যে এরিয়াটা লাল অংশের এরিয়া, তো এই এরিয়াটা শুধুমাত্র কিন্তু আমার এই যে সার্কেলটা আছে এই সার্কেলটার জন্যই ক্রিয়েট হয়েছে। So, মানে আমার মতকে মূলত হচ্ছে কমন এরিয়া বলতে এই যে এই ফুলটাকে বোঝাচ্ছে, যে এই এতটুকু বোঝাচ্ছে, এতটুকু বোঝাচ্ছে। So, আমি উপরের হাফটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে নিচেরটা জাস্ট 2 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে। তো দেখো এইখানে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে সার্কেলটা আছে সার্কেলটার জন্য। আর এইদিকে যেটা আছে, ধরো আমি অন্য একটা কালার দিই, এটা এদিকেরটা শুধুমাত্র হচ্ছে আমার ওই যে কার্ডিওইডটার জন্য, কার্ডিওইডের জন্য। সো আমাকে প্রথমে কি করতে হবে, এখানে ইন্টারসেকশন পয়েন্টটা বের করতে হবে। সো আমি প্রথমে ইন্টারসেকশন পয়েন্টটা বের করি, যে ইন্টারসেকশন পয়েন্ট। সো সেটা কি হবে, আর ইকুয়াল টু এ, আর একটা হচ্ছে আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। সো এখন আমি কি করব, আর সমান বসাবো। সো এ সমান এ 1 প্লাস কস থিটা, যেহেতু আর ইকুয়াল টু এ আবার আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। সো আমরা দুইটা সমান লিখতে পারি, ইকুয়েটিং 1 and 2, এ কাটা যাচ্ছে। সো তোমার যেটা আসবে সেটা হচ্ছে cos θ 1 সমান হচ্ছে 1, সো cos θ সমান হচ্ছে 0, সো থিটা সমান হচ্ছে +-π/2, বা আরো সামনে যদি বারো এরকম করে বাড়তে থাকবে আর কি। সো π/2। সো এখানে আমরা দেখতেছি এটা ইন্টারসেক্ট করতেছে π/2 তে। এখন কার্ডিওয়েটের যে একটা বিষয় দেখো, কার্ডিওয়েটটা যেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত। সো মূলত কার্ডিওয়েট গুলা শুরু হয় এখান থেকে এভাবে এসে তারপর এখানে যায়। সো এটা দেখো কার্ডিওয়েটের ক্ষেত্রে আমার একটা, যদি আমি এই ক্ষেত্রফলটা বের করতে চাই, দেখো এই ক্ষেত্রফলটার জন্য এখানে হচ্ছে π/2, আর এই অংশের যেটা আছে এই পয়েন্টে তো অবশ্যই কার্ডিওয়েটের মানটা 0 হয়েছে। সো কার্ডিওয়েটের মানটা 0 কোথায় কোথায় হয় দেখো তো, আর ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। সো এখানে 0 বসবে, 1 প্লাস কস থিটা। সো কস থিটা সমান হচ্ছে -1, সো থিটা সমান হচ্ছে পাই। সো থিটা সমান পাই, এই যে আরেকটা পাই, এই পায়ে কার্ডিওইডের মানটা 0 হয়। তার মানে আমরা যদি এই যে ক্ষেত্রফলটা বের করতে চাই, এখানে শুধুমাত্র কার্ডিওইডের ভূমিকা আছে। এইদিকে যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা শুধুমাত্র বৃত্তের ভূমিকা আছে। সো এগুলো কিন্তু তোমরা আগে করছো অলরেডি, যে আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে কিভাবে করি, ইন্টারমিডিয়েটও করছো, তারপরে অন্য অন্য সময় করছো, ঠিক আছে। তো আমরা এখানে দুইটা ক্ষেত্রফলে ভাগ করলাম। ধরো হচ্ছে আমরা নাম দিয়ে দিই, এটা এ,
এটা হচ্ছে বি, এই পয়েন্টটা সি, আর এদিকে একটা রাখলাম ডি, এদিকে রাখলাম ই। এ ই বি, এ ই বি সি, এটার যদি এরিয়াটা বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? তো এখান থেকে যে এতটুকু অংশ নিতে হবে, এবং এটা হচ্ছে একটা সার্কেলেরটা, এই যে সার্কেলেরটা। সো আমার তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে আলফা থেকে বিটা হাফ আর স্কোয়ার ডি থিটা। এখন আর এর মানটা কি হবে? সার্কেলের জন্য আর এর মানটা ছিল হচ্ছে এ, এবং আলফা বিটা কি হবে? সার্কেলের জন্য আলফা বিটাটা হবে যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এখানে আসছে। সো জিরো থেকে পাই বাই টু আর হাফ, এদিকে রাখলো এস স্কোয়ার ডি থিটা। তো এটা সমান আসবে হচ্ছে হাফ জিরো থেকে পাই বাই টু এস স্কোয়ার থিটা। সো এস স্কোয়ার থিটা যদি হয় তাহলে এখানে লিমিটটা চলে যাবে। সো সমান হাফ এস স্কোয়ার থিটা জিরো থেকে পাই বাই টু, তাহলে হচ্ছে হাফ এস স্কোয়ার পাই বাই টু সমান হচ্ছে পাই এস স্কোয়ার বাই ফোর। তো এটা হচ্ছে আমার একটা আনসার। তারপর দেখো এখানে যেটা আছে, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার কার্ডিওটের জন্য দায়ী। সো এটা কি করবো? পাই বাই টু থেকে এতটুকু নিব, পাই পর্যন্ত নিব, যেটা এখানে। সো আমার ওই যে অংশটা এ ডি সি, এটার ক্ষেত্রফল, এরিয়া অফ এ ডি সি, সো এটা সমান আসবে হচ্ছে আলফা থেকে বিটা, তার মানে হচ্ছে পাই বাই টু থেকে পাই, এবং হচ্ছে এস স্কোয়ার ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার ডি থিটা, এবং সামনে একটা হাফ, যেহেতু হাফ আর স্কোয়ার ডি থিটা। সো এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে, ধরো স্কোয়ারটা ভাঙাই ফেলি। সো হাফ পাই বাই টু পাই, তারপর হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা ডি থিটা। তারপরে এখানে দেখো হাফ পাই বাই টু পাই, তারপর হচ্ছে ওয়ান, আর কস স্কোয়ার থিটা যেটা আছে দেখো এটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু টু কস স্কোয়ার থিটা, আর টু কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমার আসবে হচ্ছে ওয়ান প্লাস হাফ কস থিটা, কস টু থিটা প্লাস টু কস থিটা ডি থিটা। ঠিক আছে, তো এখন এখান থেকে যেটা আসলো সেটা হচ্ছে তোমার থ্রি বাই টু প্লাস টু কস থিটা প্লাস হাফ টু কস থিটা। তো এখান থেকে যেটা আসছে হাফ ইন্টু পাই বাই টু পাই, তারপর হচ্ছে থ্রি বাই টু প্লাস টু কস থিটা, এই যে টু কস থিটা প্লাস হাফ কস টু থিটা, তারপর হচ্ছে ডি থিটা। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তো এখন ইন্টিগ্রেশনটা খুব সহজ। সো হাফ একটা আসবে থিটা, এই যে এখান থেকে থিটা থ্রি বাই টু পাই বাই টু থেকে পাই, তারপর হচ্ছে তোমার হাফ টু সাইন থিটা পাই বাই টু থেকে পাই, প্লাস হাফ কস থিটা সাইন টু থিটা হবে, যেহেতু ভিতরে টু থিটা আছে সো এটার জন্য টু দিয়ে ভাগ হবে কিন্তু আরেকটা। সো আবার একটা হাফ এখানেও আছে, হ্যাঁ। সো হাফ আবার একটা হাফ দিয়ে ভাগ, তার মানে এখান থেকে আসবে হচ্ছে পাই বাই টু পাই। এখন যদি তুমি মান বসাও, দেখো আমরা মান বসাবো। তো থ্রি বাই ফোর আসতেছে এখানে। সো এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে থ্রি বাই ফোর। আর ও আচ্ছা, আমাদের কিন্তু একটা এস স্কোয়ার রয়ে গেছে, তার মানে প্রত্যেকটার সাথে কিন্তু একটা এস স্কোয়ার আছে। এস স্কোয়ার এস স্কোয়ার, যে এস স্কোয়ারটা আমি দিতে ভুলে গেছি, এই যে স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো, তো এটা প্রত্যেকটার সাথে যেহেতু এস স্কোয়ার করে আছে, তো আমার কি আসবে? এখানে আসবে হচ্ছে থ্রি বাই ফোর পাই মাইনাস পাই বাই টু, তার পাই মাইনাস পাই বাই টু সমান হচ্ছে পাই বাই টু, তার মানে থ্রি বাই এইট পাই স্কোয়ার। একটা আসলো থ্রি পাই বাই এইট এস স্কোয়ার। তারপর এখানে যেটা আসবে সেটা হচ্ছে এস স্কোয়ার, টু টু কাটা যাচ্ছে এস স্কোয়ার, সাইন পায়ের মান কত? সাইন পায়ের মান হচ্ছে জিরো মাইনাস ওয়ান, তার মানে মাইনাস এস স্কোয়ার। সো এখানে আসবে হচ্ছে মাইনাস এস স্কোয়ার। আর আরেকটা যেটা আছে সেটা দেখো, এটা যদি করি তাহলে এস স্কোয়ার বাই এইট, আর হচ্ছে পাই পাই বাই টু, মানে পাই হচ্ছে টু পাই হয়ে যাবে, টু পাই এর মান হচ্ছে জিরো, আর হচ্ছে তোমার পাই বাই টু এটার মান হচ্ছে তোমার জিরো, তার মানে এখানে অ্যাকচুয়ালি জিরো আসতেছে। তো আমার অ্যাকচুয়াল যে আনসারটা সেটা হচ্ছে এটা। বা এটাকে যদি তুমি আরেকটু সুন্দর করে লেখো, এস স্কোয়ার বাই এইট, তার মানে হচ্ছে পাই থ্রি পাই মাইনাস এইট, এরকম করে লিখে আর কি। সো এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারতেছো। তো আমরা পরের টা করি আবার। সো এটা যদি আরেকটু রিক্যাপ করি, দেখো কি হয়েছিল, যে এরকম করে আমাদের লেখাটা আসছিল, এই যে একটা, এই যে একটা, আর এখানে একটা বৃত্ত।
সো বৃত্তটা ছিল এখানে না, এই যে এতটুকু বৃত্ত। সো এখন আচ্ছা আবার দেখি, বুঝে দেখো এখানে একটা কার্ডিওয়েড আর এই পুরাটা নিয়ে একটা বৃত্ত। সো আমাকে বলছে কমন রিজনের ক্ষেত্রফলটা বের করতে। সো কমন রিজনের ক্ষেত্রফলটা এখানে আর এখানে, ও আচ্ছা 2 দিয়ে কিন্তু গুণ করা লাগবে, সরি। দেখছো আবার কত বড় ভুল করে ফেলছে, এখন কিন্তু 2 দিয়ে গুণ করা লাগবে, 2 ইন্টু এটা। তো আমি কি করলাম, উপরের অংশটা বের করলাম। এখন উপরের অংশটা যখন বের করতে গেলাম তখন দেখলাম যে এটা এভাবে এতটুকু। সো এক্স অক্ষ এখানে একটা ওয়াই অক্ষটা আছে, এই অংশটাকে একটা ভাগ করে এই অংশটাকে ভাগ করে। এখন এই অংশটাকে ভাগ করার জন্য শুধুমাত্র সার্কেলটা দায়ী ছিল, আর এই অংশটার জন্য শুধুমাত্র কার্ডিয়েট ছিল। সো এই অংশের আলফা বিটা মানটা বের করছি, এই অংশের আলফা বিটা মানটা বের করছি, দুইটা আলাদা আলাদা করে যোগ করে দিয়ে এই অংশের ক্ষেত্রফলটা বের করছি, তারপর 2 দিয়ে গুণ করে ফেলছি। সো এখানে পরেরটা যদি দেখো, যে ফাইন্ড দ্য এরিয়া আউটসাইড দ্য সার্কেল আর ইকুয়াল টু 2a cos theta and the cardioid are equal to a 1 plus cos theta। সো এখানে এটার যদি চিত্রটা আমরা আঁকি প্রথমে, ফিগারটা, তো প্রথম হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস এ এ প্লাস 1 cos theta, এটা আঁকার চেষ্টা করি। সেটা মোটামুটি এরকম হবে। আর আর এ 2a cos theta, সো এটা হচ্ছে আমার 2a cos theta। এখানে হবে 2a, এখানে হবে a, এখানে হবে a। তো আমার যে বৃত্তটা হবে, সো বৃত্তটা অ্যাকচুয়ালি ভিতরে হবে। আমার একটু এ হয়ে গেছে, বৃত্তটা আগে আঁকি। ধরো এটা হচ্ছে আমার সার্কেল। এখানে কি সার্কেল হচ্ছে না কেন দেখি তো, সরি, সার্কেল কেন যেন আঁকতে পারতেছি না। সো আমার যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে, তারপরে এই যে এখানে, বুঝতে পারছো? সো এটার ভিতরে হবে হচ্ছে একটা বৃত্ত। এখন বলতেছে যে আউটসাইড দ্য সার্কেল, মানে আমার সার্কেলের বাইরের অংশটা ক্ষেত্রফল বের করতে হবে। সো বাইরের অংশের ক্ষেত্রফলটা কি হবে, এই যে এটা হবে বাইরের অংশের ক্ষেত্রফল। এবং এটার জন্য দুইটা হবে, এই যে এদিকেও হবে এদিকেও হবে, বুঝতে পারছো? আবারও দেখো চিত্রটা, এই যে এরকম একটা এরকম, আর ভিতরে হচ্ছে একটা সার্কেল। তো আমার এই অংশের ক্ষেত্রফলটা বের করতে পারছি, যে এইদিকের অংশ আর এদিকের অংশ। তো আমি যদি এখন এই অংশগুলোর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি আসবে, তো এখান থেকে যে এই অংশের ক্ষেত্রফলটা বের করে 2 দিয়ে গুণ করে ফেলবো, তাহলে হচ্ছে আমার হয়ে যাবে। তো আমার প্রথম কাজ হবে ইন্টারসেকশনটা বের করা। সো এখানে আসলে ইন্টারসেকশন বের করা তেমন একটা প্রয়োজন নাই। সো আমরা এখানে আবার একটা ফাঁকিবাজি করব, দেখো এখানে হচ্ছে 0, এটা হচ্ছে পাই/2 আর এটা হচ্ছে পাই। তো এটা যেটা হবে দেখো, এই যে কার্ডিওয়েডটা, কার্ডিওয়েডের এখান থেকে এতটুকু, এটার ক্ষেত্রফল কি হবে, 0 থেকে পাই, মানে এটা এই ক্ষেত্রফলটা হবে 0 থেকে পাই। আর আমার যে বৃত্তটা যেটা আছে, এটার ক্ষেত্রফল কি হবে, যে এতটুকু অংশের, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এটার ক্ষেত্রফল, এটা হবে হচ্ছে তোমার, মানে দেখো আর ইকুয়াল টু 2a cos theta। সো আর এর মানটা 0 হবে, 2a cos theta। সুতরাং cos theta সমান হচ্ছে, থিটা সমান হচ্ছে পাই/2। ঠিক আছে? সো বৃত্ত যেটা আছে, বৃত্তের জন্য হবে 0 থেকে পাই/2, আর আমার যে কার্ডিওয়েডটা আছে, কার্ডিওয়েড হবে 0 থেকে পাই। বুঝতে পারছো? সো আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমি কি করব, প্রথমে যদি কার্ডিওয়েডের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা হবে 0 থেকে পাই হাফ আর স্কোয়ার ডি থিটা। আর যে বৃত্ত যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে পাই/2 হাফ আর স্কোয়ার ডি থিটা। এখন এটা থেকে এটা মাইনাস করে দিলে আমার যে, মানে এই যে আউটসাইড দ্য সার্কেল ইনসাইড দ্য কার্ডিওয়েড, এটা পেয়ে যাবো। সো আমার যে ক্ষেত্রফলটা হবে 0 থেকে পাই হাফ আর স্কোয়ার ডি থিটা মাইনাস 0 থেকে পাই, ধরো এটা হচ্ছে আর1 স্কোয়ার, এটা হচ্ছে আর2 স্কোয়ার। সো হাফ 0 থেকে পাই/2 আর2 স্কোয়ার ডি থিটা। তারপর আমি কি করব, তারপর আমরা সামনে আগাই। তারপর আর1 এর মানটা বসাই দিই। সো আর1 এর মানটা যদি আমি বসাই, খেয়াল করো যে আর1 মানে হচ্ছে, আমি ধরছিলাম হচ্ছে কার্ডিওয়েড। সো আর1 এর মান হচ্ছে এ প্লাস কস থিটা হোল স্কোয়ার। সো আমার এখান থেকে আসবে 0 থেকে পাই, এখানে হচ্ছে হাফ এ স্কোয়ার 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস হাফ 0 থেকে পাই/2 আর2 স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা। এখন দেখো এখানে কিন্তু আমরা ওয়ালিস থিওরেম ইউজ করে খুব সহজে বের করতে পারবো। সেখানে মূলত আসবে 2a স্কোয়ার, আর যেহেতু এটা ইভেন নাম্বার আছে, সো ইভেন নাম্বারের জন্য পাই/2 আসবে একটার নিচে, তারপর 2 আর উপরে আসবে 1, তার মানে হচ্ছে পাই/4 2, তার মানে পাই স্কোয়ার বাই 2। সো এদিকে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার পাই স্কোয়ার বাই 2। ঠিক আছে, মাইনাস পাই স্কোয়ার বাই 2 মাইনাস। আর এই অংশটা দেখো, মাত্র আমরা কিন্তু এই অংশটা মেবি করছিলাম নাকি কিছুক্ষণ আগে, না এরকম করি নাই, কিন্তু এটা কাছাকাছি করছিলাম আর কি।
তো এটা আমি এখন করতেছি না, তোমরা একটু করে নিও। সেটা হচ্ছে তুমি ওইটাকে স্কোয়ার বানাইতে পারো, তা করতে পারো। সো এটার যেটা আনসার আসবে সেই আনসারটা হচ্ছে তোমার আচ্ছা আমরা করেই ফেলি তাহলে। দেখো, হাফ স্কোয়ার, জিরো থেকে পাই, জিরো থেকে পাই। সো এটা আমি চাইলে দুইটা উপায় করতে পারি, যে ওয়ান প্লাস কস থিটা যেটা আছে, সো এই কস থিটাকে আমরা টু সাইন স্কোয়ার থিটা নিতে পারি, টু সাইন স্কোয়ার থিটা বাই টু ডি থিটা। সো এখানে যেটা আছে দেখো, ওয়ান প্লাস কস টু কস থিটা, সো এটা সমান লিখতে পারি টু সাইন স্কোয়ার, না তো টু কস স্কোয়ার থিটা হবে, তাই না? টু কস স্কোয়ার থিটা বাই টু ডি থিটা, ঠিক আছে। সো এটা আমি লিখতে পারি। তো এটার উপর আবার স্কোয়ার, তো আবার কি আসবে, এখানে ফোর আসবে, তার মানে হচ্ছে ফোর আবার দুই কাটাকাটি যাবে, যে এখানে ফোর আসবে, এখানে দুই কাটাকাটি যাবে। সো এখান থেকে আসবে হচ্ছে তোমার টু এ স্কোয়ার, জিরো থেকে পাই, আর এটা হচ্ছে তোমার কস টু দি পাওয়ার ফোর থিটা বাই টু ডি থিটা। এখন এটা আমি ওয়ালিস থিওরেমের কাছাকাছি নিয়ে যেতে চাচ্ছি। তার মানে পাই বাই থিটা সমান টি ধরলাম, তার মানে ডি থিটা সমান আসবে হচ্ছে টু ডিটি। আর এখান থেকে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা আসবে হচ্ছে জিরো থেকে পাই, জিরো থেকে পাই বাই টু, তার মানে টু স্কোয়ার, জিরো থেকে পাই বাই টু, তারপর হচ্ছে কস টু দি পাওয়ার ফোর টি, আর হচ্ছে টু ডিটি। তার মানে এখানে চলে আসবে ফোর এ স্কোয়ার, জিরো থেকে পাই বাই টু কস ফোর টি ডিটি। এখন এখান থেকে যেটা আসবে ফোর এ স্কোয়ার, যেহেতু হচ্ছে ইভেন নাম্বার, সো ইভেন নাম্বার হলে তিন ওয়ান ফোর টু পাই বাই টু, এটা হচ্ছে ওয়ালিস থিওরেম যেটা আমি ক্লাসে বলছি। সো এখানে দেখো কি কি আসতেছে, ফোর ফোর ক্যান্সেল আউট হচ্ছে, আর হচ্ছে তোমার থ্রি বাই ফোর পাই স্কোয়ার থাকতেছে, মানে থ্রি বাই ফোর পাই স্কোয়ার, ঠিক আছে। তো আমার অ্যাকচুয়াল আনসার হবে থ্রি পাই বাই ফোর স্কোয়ার, আর এখানে একটা কিন্তু মাইনাস ছিল, এই যে এই অংশটা মাইনাস ছিল, সো আমি মাইনাস করে দিলাম, থ্রি বাই ফোর মাইনাস পাই স্কোয়ার বাই টু। এখন এটাকে আমরা কি বের করলাম, এখানে যেটা বের করছি সেটা হচ্ছে একটা অংশের ক্ষেত্রফল বের করছি, এই যে উপরের অংশটা। এখন এটার জন্য নিচের অংশটা বের করতে হবে, সেজন্য দুই দিয়ে গুণ করবো। সো দুই দিয়ে গুণ করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে টু ইন্টু রিকোয়ার্ড এরিয়া, রিকোয়ার্ড এরিয়া, সেটা হচ্ছে টু ইন্টু এটা। সো এটা সমান আসবে, দুই দিয়ে গুণ করলে এখানে দুই যাবে, থ্রি বাই টু পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, থ্রি বাই টু পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার সমান হচ্ছে হাফ পাই স্কোয়ার। সো এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। এখন পরে আমারটা দেখো যে ফাইন্ড দ্য এরিয়া ইনসাইড দ্য সার্কেল আর ইকুয়াল টু সাইন থিটা অ্যান্ড আউটসাইড দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা। সো এটা যদি তুমি করতে চাও, আমাদের মেইন কাজ ছিল হচ্ছে প্রথমে ইন্টারসেকশন পয়েন্টটা বের করা, যদিও আমরা মাঝে মাঝে ইন্টারসেকশন পয়েন্ট আলাদা আলাদা বের করতে পারি, আবার হচ্ছে মানে বেশ কয়েকটা কাজ করা লাগতেছে। দেখছো যে এমন হইতে পারে যে তোমার এটার ইন্টারসেকশন বের করা লাগতেছে আর ইকুয়াল টু জিরো দিয়ে কোথায় কোথায় ছেদ করতেছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এই দুইটারই ইন্টারসেকশন বের করা লাগতেছে। সো এটা টোটালি ডিপেন্ড করতেছে তোমার কার্ভের গ্রাফের উপর। সো গ্রাফটা কিরকম আসতেছে ওইটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে। এখন তুমি যদি গ্রাফ আঁকতে না পারো তাহলে কিন্তু এগুলো পারবা না। সো এখন দেখো এটা যদি আমরা করি, তো এটার একটু চিত্রটা একটু ডিফিকাল্ট আর কি। তো প্রথম হচ্ছে আর ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস থিটা, সো এটা হবে হচ্ছে এরকম কার্ডিওয়েড এই টাইপের। আর এটা যেটা আছে আর সাইন থিটা, এই সাইন থিটাটা হবে তোমার এই যে এখানে সাইন থিটাটা একটা এদিকে যাবে, একটা এখানে যাবে, একটা এখানে যাবে, এই যে এরকম করে। তো এখন আমাকে যে ক্ষেত্রফলটা বের করতে বলছে সেটা হচ্ছে, দেখো কি বলছে, ইনসাইড দ্য সার্কেল এন্ড আউটসাইড দ্য কার্ডিওয়েট, আউটসাইড দ্য কার্ডিওয়েট ইনসাইড দ্য সার্কেল, এটা হচ্ছে এই যে এটা, এই যে উপরের অংশটা, ঠিক আছে। সো আমার হচ্ছে এই উপরের অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটার জন্য আমার প্রথম কাজ হচ্ছে, এখন আমি এটা বের করে ফেলি, ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে সেটা বের করে ফেলি। সো আমাদের যে ইন্টারসেকশন পয়েন্ট যেটা আছে আর ইকুয়াল টু সাইন থিটা, এখানে হবে আর ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা। সো ইন্টারসেকশন পয়েন্ট হবে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা। সো ওয়ান মাইনাস কস থিটা সমান লিখতে পারি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর এখানে সাইন থিটা সমান লেখা যায় সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, টু ইন্টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, টু ইন্টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ইকুয়াল টু টু। সো টু টু ক্যান্সেল আউট হচ্ছে, আর সাইন স্কোয়ার থিটা, সো এদিকে যদি সাইন স্কোয়ার থিটা কমন নেই, সাইন থিটা বাই টু যদি কমন নেই তাহলে কি আসবে দেখো, সাইন থিটা বাই টু যদি কমন নেই, সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে জিরো আসবে।
ঠিক আছে? তার মানে আমাদের একটা আনসার আসবে সাইন থিটা বাই টু সমান হচ্ছে জিরো, আর একটা আনসার আসবে সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আসবে হচ্ছে টেন থিটা বাই টু সমান হচ্ছে জিরো। এখান থেকে যেটা আসবে দেখো, ও সরি, টেন থিটা ইকুয়াল টু ওয়ান আসবে, ওয়ান। আর এটা সমান থিটা বাই টু সমান আসবে হচ্ছে পাই বাই ফোর, সুতরাং থিটা সমান আসবে পাই বাই টু। একটা ইন্টারসেকশন হচ্ছে পাই বাই টু, আর একটা ইন্টারসেকশন হচ্ছে জিরো, এখান থেকে জিরো আসবে। তার মানে এটা হচ্ছে রেখাটা একবার হচ্ছে জিরো আর একবার হচ্ছে পাই বাই ফোর এ ছেদ করতেছে, সরি পাই বাই টু তে ছেদ করতেছে। এখন তাহলে যে আমাদের রেখাটা আছে সেই রেখাটা কি, সরি আমাদের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে হচ্ছে আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। এখন দেখো এখানে যেটা মানে মেজর যে অংশটা সেটা হচ্ছে বৃত্তের জন্য, আর পরেরটা হচ্ছে কার্ডিওইডের জন্য। সো এখানে মাইনাসটা কি হবে দেখো, হাফ আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার হবে, ডি থিটা হবে, মানে এটা হচ্ছে আমাদের এখনকার সূত্র আলফা বিটা। সো আলফার মান কত? আলফার মান হচ্ছে জিরো, বিটার মান হচ্ছে পাই বাই টু, আর এখানে একটা হাফ আছে। এখন আর ওয়ান কোনটা হবে? আর ওয়ান হবে যেটা হচ্ছে বড় পোর্শন। সো বড় পোর্শন কোনটা? এই যে বৃত্তের জন্য বড়টা। সো বৃত্তেরটা সাইন থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। ঠিক আছে? সো এখন দেখো এটা সমান লেখা যায় হাফ জিরো থেকে পাই বাই টু, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস দেখো কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা মাইনাস ওয়ান। সো আমি এখানে এটার স্কোয়ারটা ভেঙে দিয়ে মাইনাস করে দিছি আর কি একেবারে। সো এই দুইটা কেন একসাথে রাখছি কে বলতে পারবা? সো আশা করি বুঝতে পারছো এই দুইটা কেন একসাথে রাখলাম। সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ফর্মুলা যাচ্ছে, সেটাও কি কস টু থিটার ফর্মুলা। সো আমরা জানি যে কস টু থিটার সমান হচ্ছে, আচ্ছা এখানে কস টু থিটার ফর্মুলাও লাগবে না আসলে, কারণ হচ্ছে ওয়েট। সো এখানে আসলে আমি কি করব দেখো, এটা সমান আমি এখানে ওয়ালিস থিওরেম লাগাই দিব, তো আমার সহজ হবে বুঝতে। সো ওয়ালিস থিওরেমের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় তোমরা জানো, সেটা হচ্ছে জিরো থেকে পাই বাই টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস, সেটা এখানে জায়গা হবে না, সো নিচের লাইনে লিখি। সো লেখাগুলো আবার খারাপ হয়ে যাচ্ছে, বেশি বেশি মোটা হয়ে যাচ্ছে। সো দেখো হাফ জিরো থেকে পাই বাই টু, আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস হাফ জিরো থেকে পাই বাই টু কস স্কোয়ার থিটা ডি থিটা প্লাস কস থিটা ডি থিটা জিরো থেকে পাই বাই টু মাইনাস জিরো থেকে পাই বাই টু, সামনে একটা হাফ ডি থিটা। সো হাফ দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটা, প্রত্যেকটাকে আলাদা করলাম। সো এই দুইটার মান কিন্তু সমান আসবে কিভাবে দেখো, তুমি যে ওয়ালিস থিওরেমে করো এটাও ইভেন এটাও ইভেন, আর ওয়ালিস থিওরেম অনুসারে সাইন এন থিটা জিরো থেকে পাই বাই টু এটা সমান হচ্ছে জিরো থেকে পাই বাই টু কস এন থিটা। সো এই দুটো যেহেতু সমান হবে, সো এই দুইটা এটা মানে এটার মানে আসবে জিরো। এটা থেকে এটা মাইনাস করলে জিরো চলে আসবে। তো এছাড়াও তুমি যদি করতে চাও করতে পারো, হাফ ওয়ান টু পাই বাই টু মাইনাস হাফ ওয়ান টু পাই বাই টু। সো ওয়ালিস থিওরেমটা কিন্তু ভালো করে জানা থাকা লাগবে, এখানে কিন্তু আমরা সরাসরি লিখে ফেলতেছি ওয়ালিস থিওরেম। সো কস থিটা জিরো থেকে পাই বাই টু এটা সমান হবে সাইন থিটা জিরো থেকে পাই বাই টু, আর এখানে হচ্ছে হাফ থিটা জিরো থেকে পাই বাই টু। ঠিক আছে? সো এখন এটা সমান তো জিরো চলে আসলো, আর এখানে আসবে হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস জিরো। সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান, আর জিরো মানে তো জিরোই। আর হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ওইখানে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস হাফ পাই বাই ফোর, তার মানে অ্যাকচুয়ালি আসতেছে ওয়ান মাইনাস পাই বাই ফোর। সো এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। সো এখানে আবার একটু রিক্যাপ করে দেই, এটা আর এটা আমরা হচ্ছে প্রথম ইন্টারসেকশনটা বের করলাম, যদিও ইন্টারসেকশনটা এখানেও লাগতেছে না, মানে আমরা এমনিতেই বুঝতেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম সময় বোঝা যায় না আর কি। যখন এখানে টু থিটা থাকবে থ্রি থিটা থাকবে তো ওইসব ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে না শর্টকাটটা, তখন তোমাকে অবশ্যই ইন্টারসেকশন বের করতেই হবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের ম্যাথটা দেখি। Find the area of the within the lemniscate r square equal to 2a square cos 2 theta and outside the circle r equal to a. সো প্রথম কাজ আমাদের আগের মতোই, সেটা হচ্ছে গ্রাফটা আঁকা, চিত্র আঁকতে হবে। সো একটা বিষয় খেয়াল করো যে আমরা যখন এ স্কোয়ার কস টু থিটা পড়তাম তখন এটা ছিল হচ্ছে এ। সো এখন যেহেতু টু এ স্কোয়ার আছে তার মানে এই অংশটা হবে রুট টু এ। তো এটা আমরা বুঝলাম যে এখান থেকে এতটুকু হচ্ছে রুট টু এ। আর আর ইকুয়াল টু এ এটা সমান আমরা জানি হচ্ছে একটা সার্কেল। সো আমরা একটা এ ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেল আঁকবো। সো ধরো এটা এরকম হয়ে গেল আর কি, এ ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেল।
এখন আমাকে বলতেছে যে যেটা বের করতে হবে সেটা হচ্ছে উইথিন দ্য লেমনিস্কেট আউটসাইড দ্য সার্কেল। আউটসাইড দ্য সার্কেল মানে কি, সার্কেলের বাইরে, এই যে এখানে উইথিন দ্য লেমনিস্কেট, সো এটা হবে এটা, তারপরে এই যে এই অংশটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে। তার মানে আমি যদি জাস্ট এই একটা বের করি, সো এই অংশটা বের করলাম, এটাকে 4 দিয়ে গুণ করে দিলে আমার টোটালটা পেয়ে যাবো আর কি। সো আমি প্রথমে এই অংশটা বের করার চেষ্টা করি, এটা। তো এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে ইন্টারসেকশনটা বের করতে হবে। সো ইন্টারসেকশনটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে একটা ইকুয়েশন হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু 2a² cos 2 থিটা, আর একটা ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু a। সো আর স্কোয়ারের মানটা এখানে বসাই দিই। সো a স্কোয়ার সমান হচ্ছে 2a² cos 2 থিটা, ঠিক আছে। সো এখান থেকে আসবে হচ্ছে 1 ইকুয়াল টু 2 cos 2 থিটা, তার মানে cos 2 থিটা সমান হচ্ছে হাফ। সো আমার যে 2 থিটা আছে সেটা সমান হবে π/3, কারণ হচ্ছে cos π/3 এর ভ্যালু হচ্ছে হাফ। সো থিটা সমান আসবে π/6। সো এটা যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি সেজন্য π/6। তারপর যদি তুমি এয়ার কোয়াড্রেন্টে নাও তখন হচ্ছে এরকম করে 2 মানে আরো বাড়তে থাকবে, যেভাবে এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। আমি ফার্স্ট কোয়াড্রেন্টটা নিলাম, এই যে এখানে এটা সমান হচ্ছে π/6 আসলো, আর এটা হচ্ছে 0। তার মানে আমাদের যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটা কিরকম আসবে দেখো তো। সেটা হবে, যদি আমরা এই যে আমাদের হাফ ইন্টু আলফা বিটা r1² মাইনাস r2² ডি থিটা দিয়ে দিই, আর আলফা বিটার মান তো আমরা পেয়ে গেলাম 0 থেকে π/6। তো এখন আমার কি করতে হবে, যে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এখানে যে ক্ষেত্রফলটা সেটা দেখো লেমনিস্কেটের ক্ষেত্রফলটা বেশি হবে, যে এই অংশে দেখো লেমনিস্কেটের যে ক্ষেত্রফলটা সেটা বেশি হবে। এই লেমনিস্কেট থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে দিব, বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে সেটা বাদ দিয়ে দিব। সো এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো হাফ আলফা বিটা, সো আলফা বিটার মান তো পেয়ে গেলাম আমরা। সো হাফ, আলফার মান হচ্ছে 0, বিটার মান হচ্ছে তোমার π/6, আর আর1 যেটা আছে, আর1 মানে হচ্ছে তোমার লেমনিস্কেট। সো লেমনিস্কেট হচ্ছে r1², এটা সমান হচ্ছে 2a² cos 2 থিটা, মাইনাস আর2 মানে হচ্ছে বৃত্ত, বৃত্তটা হচ্ছে এ, আর স্কোয়ার দিলে স্কোয়ার। সো এটা সমান ডি থিটা হবে। তো এখন আমি যদি স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসি, সো এটাকে আবার 4 দিয়ে গুণ করা লাগবে। সেটা তোমার জাস্ট খালি এই অংশটা ক্ষেত্রফল, এটা তারপর এটা এটা এটা, এই চারটা সিমেট্রি যেহেতু 4 দিয়ে গুণ করলাম। সো 4 ইন্টু হাফ 0 থেকে π/6, তারপর হচ্ছে 2 স্কোয়ার কস 2 থিটা মাইনাস স্কোয়ার, তারপর হচ্ছে ডি থিটা। তো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার 2 থাকবে, আর 0 থেকে π/6 থাকবে। আর আমি যদি স্কোয়ার কমন নেই তাহলে স্কোয়ার সমান হচ্ছে 2 cos 2 থিটা মাইনাস 1 ডি থিটা। তারপর এখান থেকে ধরো 2a², তো 0 থেকে π/6, তারপর হচ্ছে 2 cos থিটা, এটাকে যদি তুমি করো তাহলে কি আসবে, এটাকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে 2 sin স্কোয়ার, সো 2a²। তো এটা দেখো 2 sin 2 থিটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 0 থেকে π/6 মাইনাস 2a² থিটা 0 থেকে π/6। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার π/6 যদি বসাও, দেখো এখানে যদি π/6 বসাও, 2 ইন্টু π/6 মানে হচ্ছে π/3, আর π/3 এর ভ্যালু হচ্ছে √3/2। তার মানে এখানে আসবে হচ্ছে √3/2, 2a² ইন্টু √3/2, আর এই 2 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এখানে যদি তুমি বসাও তার মানে 2a² π/6, তার মানে হচ্ছে π²/3। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস π²/3। তোমার 2 ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে √3a² মাইনাস π²/3। তো এটাই হচ্ছে আমার আনসার। তারপরে দেখো, সো তারপরে এটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন ইনক্লুডেড বিটুইন দ্য কার্ডিওয়েটস আর ইকুয়াল টু এটা, আর ইকুয়াল টু এটা। সো এই দুইটা কার্ডিওয়েটের মধ্যবর্তী যে এরিয়া আছে সেটা বের করতে হবে। সো এটা আমরা কিন্তু ওই যে ইন্টারমিডিয়েটে যেটা পড়ছিলাম, y² ইকুয়াল টু 4ax আর x² সমান হচ্ছে 4ay, এটার মতো আরেকটা আর কি। সো প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আঁকা, চিত্র আঁকা। সো আমরা চিত্র আঁকলাম। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এরকম করে একটা চিত্র আসবে, আর একটা চিত্র আসবে হচ্ছে তোমার এর বিপরীত দিকে। তো আমাদের বলতেছে ইনক্লুডেড এরিয়া মানে হচ্ছে এই যে এরিয়াটা আছে এটার ক্ষেত্রফল বের করো। সো এই যে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। এখন দেখো এখানে টোটাল কয়টা ভাগ হবে, দেখো এই যে দেখো এটা আর এটা কিন্তু সমান হবে, এটা আর এখানে একটা সমান হবে। যদিও আমার চিত্রটা আঁকতে কেমন একটু অসুবিধা হবে,
কেমন দেখা যাচ্ছে, কিন্তু এটা সমান হবে। তার মানে এখানে তুমি জাস্ট খালি একটা ক্ষেত্রফল বের করো, যদি তুমি জাস্ট এই ক্ষেত্রফলটা বের করো, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো এই পুরাটা বের হবে, এটাকে যদি আরো 2 দিয়ে গুণ করো তাহলে এটা হবে। অর্থাৎ একটাকে বের করে 4 দিয়ে গুণ করলে আমি পুরাটা ক্ষেত্রফল পেয়ে যাবো, এরিয়া রিজন ইনক্লুডেড বিটুইন দ্য গ্রাডিয়েটস। সো এই ক্ষেত্রফলটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, সো আমরা শুরু করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টারসেকশনটা বের করা। সো এখানে আসলে ইন্টারসেকশনটা পাই/2ই হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই/2। তো আমরা তারপরেও বের করতে পারি চাইলে, যেটা হচ্ছে r ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা, একটা হচ্ছে r ইকুয়াল টু a 1 মাইনাস cos থিটা। সো এই দুইটা যেহেতু সমান, তার মানে হচ্ছে a 1 প্লাস cos থিটা, এটা সমান হচ্ছে a 1 মাইনাস cos থিটা। সো a ক্যান্সেল আউট হচ্ছে, 1 1 ক্যান্সেল আউট হচ্ছে, 2 cos থিটা সমান হচ্ছে 0। তো 2 cos থিটা সমান হচ্ছে 0, তার মানে থিটা ইকুয়াল টু পাই/2। তো প্রথম যে ইন্টারসেকশনটা আছে পাই/2। এখন এটা ইন্টারসেকশনটা তেমন লাগবে না, কারণ আমি দেখো এই যে সবুজটা আছে, এই সবুজটা যদি ক্ষেত্রফলটা আমি বের করতে চাই, এই যে অংশটা 0 থেকে পাই/2, এবং এটার যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে r ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। সো আমি এই অংশটা ক্ষেত্রফলটা বের করি। তো 0 থেকে পাই/2 r স্কোয়ার মানে a স্কোয়ার 1 মাইনাস cos থিটা হোল স্কোয়ার ডি থিটা, এবং এটাকে যদি 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু আমি পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এটা 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 চারটা অংশ, তো 4 দিয়ে গুণ করলাম, ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো এখন দেখো তাহলে 4 ইন্টু এ স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে 4 a স্কোয়ার 0 থেকে পাই/2, তার মানে হচ্ছে 1 মাইনাস cos থিটা। তো এটা সমান আসবে 1 মাইনাস 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে ডি থিটা। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে 4 a স্কোয়ার 0 থেকে পাই/2, তারপর হচ্ছে 1 মাইনাস 2 cos থিটা। এটা যদি আমি করে ফেলি তাহলে দেখো কি আসবে। ও আচ্ছা, আমাদের তো আবার একটা হাফ আছে, সরি, হাফ আর স্কোয়ার থিটা, সো হাফ হাফ হাফ। সো এখানে আসলে টোটাল থাকবে হচ্ছে 2 স্কোয়ার। দেখো এখানে আমি কি ভুলটা করছি, সো আবার একটু কেটে দিই। তো আমাদের ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা, তাই না, বা আর স্কোয়ার 1 আর স্কোয়ার 2। তো এটা আসবে হচ্ছে হাফ 0 থেকে পাই/2 এ স্কোয়ার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। আর যেহেতু এটা হচ্ছে চারটা অংশ, তার মানে আমরা হচ্ছে 4 দিয়ে গুণ করবো। তো এখানে 2 2 ক্যান্সেল আউট হচ্ছে 2, আর এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার 0 থেকে পাই/2, আমি যদি এটা ভেঙে ফেলি তাহলে 1 মাইনাস 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার থিটা ডি থিটা। এখন এই অংশটাকে আলাদা করে আমি বের করে ফেলতে পারি, 2 a স্কোয়ার, এটা আসবে হচ্ছে থিটা 0 থেকে পাই/2 মাইনাস 2 a স্কোয়ার আরেকটা 2, তারপর হচ্ছে সাইন থিটা 0 থেকে পাই/2, আর এটা যেটা আছে cos স্কোয়ার থিটা, সো এটা হবে প্লাস 2 a স্কোয়ার 0 থেকে পাই/2 cos স্কোয়ার থিটা ডি থিটা। সো এখানে ওয়ালিস থিওরেমটা আমি কাজে লাগাতে পারি। আর এখানে যেটা আসবে সেটা দেখো 2 a স্কোয়ার পাই/2 মাইনাস 2 a স্কোয়ার ইন্টু 2। এখানে যদি তুমি লিমিটটা বসাও, দেখো এই যে লিমিট বসাইলাম, এখানে লিমিটটা বসাইলে সাইন পাই/2 এর মান হচ্ছে 1, 0 এর মান 0, তার মানে হচ্ছে 2 a স্কোয়ার 2 ই থাকতেছে, মানে 4 a স্কোয়ার থাকতেছে আর কি অ্যাকচুয়ালি। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2 a স্কোয়ার আর হচ্ছে 1/2 পাই/2, যেহেতু হচ্ছে ইভেন। ঠিক আছে, তারপরে 2 2 ক্যান্সেল হচ্ছে, পাই স্কোয়ার থাকতেছে। তো আমার অ্যাকচুয়ালি যে আনসারটা আসবে সেটা হচ্ছে পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার বাই 2 মাইনাস 4 স্কোয়ার। সেখানে যদি তুমি স্কোয়ার/2 কমন নাও তাহলে দেখো কি আসবে। এখানে আসবে হচ্ছে 8 মাইনাস 8, আর এখানে দেখো 3 পাই/2, যে এটা আর এটা মিলে হবে 3 পাই/2। তো এখানে 1/2 কমন নিচ্ছে, তো আমার থাকবে 3, মানে 3 পাই। সো এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, স্কোয়ার/2 3 পাই - 8। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করলে তোমরা পারবে। এখন দেখো ফাইন্ড দ্য এরিয়া ইনসাইড দ্য সার্কেল তো আউটসাইড দ্য, সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তারপর আমি একটু চিত্রটা এঁকে দিই। দেখো আর ইকুয়াল টু 3 সাইন থিটা, এটা মানে হচ্ছে যে এখানে থাকবে 3 সাইন থিটা, হচ্ছে যে এতটুকু, অনেক বেশি বড় হয়ে গেছে দেখা যায়। আর আমাদের যে 1 প্লাস সাইন থিটা আছে, সো 1 প্লাস সাইন থিটা মানে কি, এটা হচ্ছে এইদিকে থাকবে, এবং এটা এখান থেকে এতটুকু হবে, যেটার এটার মান হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 3। এখন বলতেছে যে ফাইন্ড দ্য রিজন ইনসাইড দ্য সার্কেল
আউটসাইড দ্য কার্ডিওয়েড। সো ইনসাইড দ্য সার্কেল মানে হচ্ছে যেটা, আউটসাইড দ্য কার্ডিওয়েড মানে হচ্ছে এই অংশটা, এই অংশটা। ঠিক আছে, এখন তুমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাও, তো তোমাকে প্রথম কাজ হচ্ছে আর ইকুয়াল টু 3 সাইন থিটা আর আর ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, এটার ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। সো ইন্টারসেকশন কেমনে বের করবো, এটা এখানে বসাবো। তো 3 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা। সো এটা সমান হবে 2 সাইন থিটা সমান হচ্ছে 1। সো সাইন থিটা সমান হচ্ছে হাফ। সো থিটা সমান আসবে হচ্ছে π/6। তার মানে এই যে অংশটা এটা হচ্ছে π/6 আর এটা হচ্ছে তোমার π/2। এখন তাহলে তোমার কি আসবে, তাহলে তোমার আসবে হচ্ছে π/6 থেকে π/2 হাফ। যেহেতু সার্কেলেরটা বড়, তো এই যে দেখো সার্কেলের এই যে এখান থেকে এতটুকু, তো সার্কেলের ক্ষেত্রফলটা বের করো, তারপরে এখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে কার্ডিওয়েডের ক্ষেত্রফল। সো সার্কেলের ক্ষেত্রফলটা কি আসবে, 3 সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস কার্ডিওয়েডের 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এবং এটাকে 2 দিয়ে গুণ করে রাখো, কারণ হচ্ছে এখানে একটা আসবে এখানে একটা আসবে, সিমেট্রি যেহেতু হয়েছে। সো এটা তোমরা করো এবং আমাদেরকে কমেন্ট করে জানাও, হোমওয়ার্ক বাড়ির কাজ হিসেবে করে নিও। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।